আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি লাস্ট শর্ট প্রোগ্রামের কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, পদার্থের অবস্থা। সো এই চ্যাপ্টারটা খুব একটা তোমাদের জন্য টাফ না, বাট ফার্স্ট চ্যাপ্টার থেকে একটু কমপ্লিকেটেড হতে পারে। সো সেজন্য আমরা যেভাবে আমাদের আউটলাইনটা সাজাইছি সেটা আমরা দেখে নিই। আমরা প্রত্যেকটা ক্লাসকে আমরা এভাবে সাজাইছি। প্রথমে আমরা কনসেপ্ট আলোচনা করব, ক খ, তারপর টাইপ ওয়াইজ এমসিকিউ সিকিউ সবগুলোই আসবে, এবং আমরা এখানে বেশ কিছু প্র্যাকটিস কোশ্চিন রাখছি যার মাধ্যমে তুমি এক্সামের একদম সুন্দর একটা ফিল পাবা। সো চলো আমরা শুরু করতেছি। প্রথমে আমরা এই চ্যাপ্টারে কি কি কনসেপ্ট আছে সেটা একটু ওভারভিউ করে নিব, এবং কোথা থেকে কি টাইপের কোশ্চিন আসে সেটা একটু জেনে নিব। সো দেখো, প্রথমে আমাদের যে চ্যাপ্টারের টপিকগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি, ফার্স্টে আমাদের যে টপিকটা আসে ভাইয়া সেটা হচ্ছে পদার্থের অবস্থা। কি আসে ভাইয়া? পদার্থের অবস্থা। এই যে টাইপটা আসে, আমরা জানি পদার্থ তিনটা ভৌত দশায় থাকতে পারে। ধরো পানির কথায় চিন্তা করো, কঠিন, তরল, বায়বীয়, তিনটা অবস্থায় থাকতে পারে। সেই কঠিনের একরকম বৈশিষ্ট্য আছে, তরলের একরকম বৈশিষ্ট্য আছে, গ্যাসের একরকম বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পড়ালেখা করব। কণার গতিতত্ত্ব, এটা ক খর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে? কণার গতিতত্ত্ব কি? কণার গতিতত্ত্ব মূলত দুইটা বিষয় নিয়ে ডিসকাস করে। কয়টা? দুইটা। একটা হচ্ছে গতিতত্ত্ব থেকে গতিশক্তি, কণার গতিশক্তি মনে রাখতে পারো। আর একটা যে পদার্থগুলো যখন কঠিন থাকে তাদের আন্তঃআণবিক দূরত্ব কম থাকে, আন্তঃআণবিক শক্তি বেশি থাকে। সো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এই ব্যাপারটা হচ্ছে এখানে ডেভেলপ করা হয়। ওকে, তারপরে পদার্থের ছড়িয়ে পড়া, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটা এখানে বোঝায় হচ্ছে দুইটা প্রক্রিয়ায় পদার্থ ছড়িয়ে পড়ে। সচরাচর ফার্স্টে হচ্ছে পদার্থ কোনো একটা জায়গা থেকে সরু ছিদ্রপথে বের হয়, যেটাকে বলা হয় নিঃসরণ, এবং চারিদিকে যখন সেটা ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় ব্যাপন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, লাস্টে হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের প্রক্রিয়াসমূহ। এই যে পদার্থ কঠিন, তরল, গ্যাসীয় অবস্থায় যাচ্ছে, এই যাওয়ার জন্য বিভিন্ন তার প্রক্রিয়া আছে। একটা হচ্ছে ধরো গলন, স্ফুটন। সো গলন থেকে আসে গলনাঙ্ক, স্ফুটন থেকে আসে ভাইয়া স্ফুটনাঙ্ক। তারপরে আমাদের মোটামুটি বাষ্পীভবন, তারপরে ঘনীভবন, ঠিক আছে? ঘনীভবন, বাষ্পীভবন আর ঘনীভবন মিলাই পাওয়া যায় পাতন। আর লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, মোটামুটি এইটার থেকে কোশ্চিন আসবেই, ঊর্ধ্বপাতন, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। এবং মজার কথা হচ্ছে এই সবগুলো মিলায়ে তোমাকে কিন্তু গ্রাফ আঁকতে দিবে। তোমাকে কিন্তু এখান থেকে কি আঁকতে দিবে? গ্রাফ আঁকতে দিবে, ঠিক আছে? এই গ্রাফগুলো আঁকা শিখবো আমরা, এবং এখান থেকে মাস্ট কোশ্চিন আসবে। সো এখানে যে গ্রাফটা আসবে, এই গ্রাফ থেকে কিন্তু সিকিউ কোশ্চিন মাস্ট আসবে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, সো আমরা যদি একটু স্টার মার্ক করে দিই কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবে। এখানে আমার ব্যাপন নিঃসরণ যে পার্টটা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর লাস্টে যে অবস্থা পরিবর্তন আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউ পার্টের জন্য, ঠিক আছে? আমাদের যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আসে, আর এমসিকিউ পার্টের জন্য ওভারঅল সবগুলোই মোটামুটি দেখা লাগবে, কারণ এমসিকিউ পার্টে কিন্তু সবগুলোই মোটামুটি আসে। তার মধ্যে ব্যাপনের অংশটা থেকে হিউজ কোশ্চিন আসে, এই জিনিসটা মাথায় রাখবো। ব্যাপনের অংশটা থেকে হিউজ কোশ্চিন আসে। আর আন্তঃআণবিক আকর্ষণ কণা যেটা আছে না, আকর্ষণ শক্তি, এখান থেকেও কিন্তু হিউজ কোশ্চিন আসে। এটা একটু এমসিকিউ এর জন্য ভালো মতন পড়বা। আর হচ্ছে ব্যাপনের যে অংশটা, এটা একটু এমসিকিউ এর জন্য ভালো মতন পড়বা। এই দুইটা খুব বেশি আসে। লাস্টের গুলো আসে, লাস্টের গুলো থেকে ঊর্ধ্বপাতনটা এমসিকিউ এর জন্য অনেক বেশি আসে। সো এই হচ্ছে আমি সামারি করে ফেললাম অধ্যায়টার। এখন চলো আমরা আমাদের যেই ক্লাস আউটলাইন আছে সেই অনুপাতে ক্লাসটা স্টার্ট করতেছি। সো আমাদের ক খ ফ্ল্যাশ কার্ডস আসবে। আমি বারবারই বলি, আমি যখন খ নাম্বার একটা কোশ্চিন দিব বা খ নাম্বার একটা কোশ্চিন দিব, তুমি আগে চিন্তা করবা ভাই আমি এতদিন কি পড়লাম, সেগুলো আগে নিজের মাথায় মেমোরাইজ করার ট্রাই করবা। না পারলে তো ভাইয়া আসি অ্যান্সারটার সাথে মিলাই নিব। সো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে সব রকমই আসতে পারে। সো আমরা এখানে যে কনসেপ্টগুলো আলোচনা করছি, এই যে কনসেপ্টগুলো আলোচনা করছি, এগুলিরই জাস্ট কি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি, ঠিক আছে, ব্যাপন কি, নিঃসরণ কি, তারপর ব্যাপন হার কি, ঘনীভবন কি, বাষ্পীভবন কি, গলন কি, এই জিনিসগুলোরই কি, কাকে বলে, এই জিনিসগুলো হচ্ছে জ্ঞানমূলকে আসবে। সো এইগুলোর জন্য আমি হচ্ছে ডিরেক্ট জ্ঞানমূলকে চলে যাচ্ছি। সো আমাদের ফার্স্টে বলছে আন্তঃআণবিক দূরত্ব কি। দেখো, আমাদের পদার্থের যে কণাগুলো আছে সেই কণাগুলো একটা দূরত্বে অবস্থান করে, নিজেদের থেকে একটা দূরত্বে অবস্থান করে। কঠিন পদার্থে অনেক কণা থাকে, তার নিজেদের থেকে একটা দূরত্বে থাকে। তরল পদার্থের অনেক কণা থাকে, নিজেদের থেকে একটা দূরত্বে থাকে। এই দূরত্বটাই বলা হয় আন্তঃআণবিক কণা। সো এখানে বলা হয়েছে আন্তঃআণবিক দূরত্ব, পদার্থের অণুসমূহের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। সো অণুসমূহ
যে দুই ডিস্টেন্সে আছে। ওকে, আন্তঃআণবিক শক্তি কাকে বলে? পদার্থের অণুসমূহ নিজেদের মধ্যে একটা শক্তি বা আকর্ষণ শক্তি দ্বারা কি আকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ থাকে না, এটাকে বলে আন্তঃআণবিক শক্তি। ঠিক আছে, তাহলে যে শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরস্থ অণুসমূহ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে। এই যে দেখো, অভ্যন্তরস্থ অণুসমূহ আকর্ষণ করতেছে, নিজেদেরকে আকর্ষণ করে আবদ্ধ থাকতেছে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে আন্তঃআণবিক শক্তি। সো আন্তঃআণবিক শক্তির যদি আমি একটু ক্রমটা বলে দিই, সেটা হচ্ছে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, তারপরে থাকে হচ্ছে তরল, আর অ্যাট লাস্ট থাকে হচ্ছে বায়বীয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্ডার, এমসিকিউ কাজে লাগবে, মনে রাখবো। ওকে, নেক্সট, কণার গতিতত্ত্ব কি? কণার গতিতত্ত্ব পড়ানোর সময় আমি দুইটা বিষয় তোমাকে বলছিলাম, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, দুই হচ্ছে আমাদের গতিশক্তি। সো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তির সাহায্যে পদার্থের যে কঠিন তরল বায়বীয় অবস্থাগুলো তুমি বলতেছো, মানে বায়বীয় অবস্থা নির্দেশ করতেছো, এটাকে বলা হয় কণার গতিতত্ত্ব। সো আমরা দেখি কণার গতিতত্ত্ব, যা থেকে কণাসমূহ কিভাবে কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় গতিশীল থাকে তা জানা যায়, তাই হচ্ছে কণার গতিতত্ত্ব। সো আমরা আশা করি এই জিনিসগুলো নিজেরা লিখতে পারবো, বা এটা অন্যভাবেও লেখা যায় যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তির সাহায্যে কণাগুলো কিভাবে আছে, কঠিন তরল না বায়বীয় অবস্থায় আছে, কিভাবে গতিশীল আছে, সেটা যার মাধ্যমে বোঝা যায়, যে কনসেপ্টের মাধ্যমে, সেটাই কণার গতিতত্ত্ব। এটা কিন্তু কখা দুইটার জন্য ইম্পর্টেন্ট। ব্যাপন কাকে বলে? ব্যাপন আর নিঃসরণ দুইটা জিনিস আছে। নিঃসরণ হচ্ছে তুমি ধরো একটা বডি স্প্রে নিছো, বডি স্প্রেকে প্রেস করছো, ওই সরু ছিদ্রপথ দিয়ে গ্যাসটা বের হয়ে গেছে। তো সরু ছিদ্রপথে গ্যাসের সজোরে বেরিয়ে যাওয়া, এটা চাপ দিলে হয়, এটা নিঃসরণ। আর ওই যে বের হওয়ার পরে চারিদিকে কি স্প্রে সেন্টটা ছড়ায় যায় না, তো ওই যে চারিদিকে ছড়িয়ে পড়ার যে ঘটনা, এটাকে বলা হয় ব্যাপন। তাহলে ব্যাপনটা কি? কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ভাইয়া, প্রতিটা টপিকের যে কিওয়ার্ডস গুলো আছে, স্বতঃস্ফূর্ত, সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া, এইগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর ব্যাপন কঠিন তরল গ্যাসীয় সবার জন্যই হতে পারে, নিঃসরণ শুধুমাত্র গ্যাসের জন্য হবে। এই ব্যাপন নিঃসরণের পার্থক্য কিন্তু তুমি খতেও পাবা। নেক্সট চলো, ব্যাপন হার কাকে বলে? ভাইয়া, হার মানে কি? সময়ের সাপেক্ষে যতটুকু ছড়ায় যাচ্ছে। তার মানে তুমি যদি ব্যাপন বলো, ব্যাপনের সংজ্ঞাটাই কি ছিল? কোনো বস্তু, কোনো হচ্ছে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর চারিদিকে ছড়িয়ে পড়ার যে ঘটনা। তাহলে এখন বলবা কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তু একক সময়ে যতটুকু ছড়িয়ে পড়ে, তাকেই ব্যাপন হার বলে। হার মানে কি? সময়ের সাপেক্ষে কতটুকু চলে যাচ্ছে। তাহলে ব্যাপন হারকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে ব্যাপন হার আর ইকুয়ালস টু সময়ের সাপেক্ষে, মানে টি নিচে থাকবে সাপেক্ষে, মানে টি উপরে থাকবে যতটুকু ছড়িয়ে যাচ্ছে, মানে x দূরত্ব ধরো ছড়িয়ে যাচ্ছে। তাহলে ব্যাপন হার কি? একক সময়ে, এই দেখো, একক সময়ে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তু যতটুকু জায়গা জুড়ে, এই যে যতটুকু জায়গা জুড়ে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, ওকে ব্যাপন হার বলে। একক সময়ে যতটুকু ছড়িয়ে পড়তেছে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। ওকে, নেক্সট, নিঃসরণ কাকে বলে? ওই যে বললাম যে চাপ দিলে, মানে উচ্চ চাপে কোনো গ্যাস, ধরো উচ্চ চাপে কোনো গ্যাসের সজোরে বেরিয়ে পড়ার যে ঘটনা। ঠিক আছে, তো সরু ছিদ্রপথে কথা থাকবে, সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের, এই যে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চ চাপ স্থান থেকে নিম্ন চাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ঠিক আছে, তো নিঃসরণ আগে হবে, ব্যাপন পরে হবে। নিঃসরণ প্রক্রিয়ার জন্য চাপ দেওয়া লাগবে, ব্যাপনের কিছু করা লাগবে না, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে। পার্থক্যগুলো মনে রাখবে, আমি কিন্তু ধরবো সামনেই খতে। ঠিক আছে, ওকে, নেক্সট, সিএনজি কি? ভাইয়া, সিএনজি আগের দিনই তোমাদের আমি পড়াই আসছি। সিএনজি হচ্ছে, এটা যদি ফুল ফর্ম করো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি ভাইয়া? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আবার ভাইয়া, ন্যাচারাল গ্যাসটা কি? ন্যাচারাল গ্যাস বলা হয় CH4 মিথেনকে। তার মানে বোঝাই যাচ্ছে যে তুমি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে কি? তুমি মিথেনকে কম্প্রেসড করছো, চাপ দিয়ে তুমি হচ্ছে সিএনজি গ্যাসে কনভার্ট করছো। সো এটাই বলা হয়েছে প্রাকৃতিক গ্যাসকে, যে প্রাকৃতিক গ্যাস মানে মিথেনকে, প্রাকৃতিক গ্যাসকে অধিক চাপ প্রয়োগে সংকুচিত করে যে জ্বালানি তৈরি করা হয়, তাই হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি। তাহলে সিএনজিতে কোন গ্যাসটা থাকে? সিএনজিতে হচ্ছে CH4 মিথেন গ্যাসটা থাকে। ওকে, আর এলপিজি কি ছিল? এলপিজি ছিল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিখে নাও, এলপিজিতে ছিল হচ্ছে প্রোপেন প্লাস বিউটেন। ঠিক আছে, প্রোপেন আর হচ্ছে বিউটেনের একটা সমন্বয়। সো প্রোপেন আর বিউটেনের সমন্বয় ছিল, এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, নেক্সট, আমাদের রাসায়নিক পরিবর্তন কাকে বলে? ভাইয়া, তুমি হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন দুইটা পরিবর্তন শিখছো। রাসায়নিক পরিবর্তন কি ছিল? যেখানে তুমি যদি কোনো একটা বিক্রিয়া করো বা কোনো একটা পরিবর্তন করে, এরকম যে তুমি এক ধরনের পদার্থ নিয়ে শুরু করলা, সম্পূর্ণ ভিন্ন ধর্মী আর একটা পদার্থ পাইলা, এটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। সেই জিনিসটা চলো দেখে নিই। তাহলে আমাকে বলছে যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একাধিক, আচ্ছা,
নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণতা নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তার মানে নতুন ধর্ম হয়ে যাবে, তাকেই বলবো আমরা রাসায়নিক পরিবর্তন। এক্সাম্পল দিতে পারো, ঠিক আছে, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে, এটাই হচ্ছে নতুন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। মরিচার সংকেত কি? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। মরিচা বলতে আমরা শুধু আয়রনের বুঝি, আয়রন আর অক্সিজেন বিক্রিয়া করে জলীয় বাষ্পের উপস্থিতিতে মোটামুটি আমাদের হচ্ছে Fe2O3 N অণু ওয়াটার তৈরি করে। সো মরিচার সংকেত হচ্ছে এইটা, যে Fe2O3 N অণু ওয়াটার। সবাই একটু লিখে ফেলবো, অবশ্যই একটু খাতার মধ্যে লিখবো, Fe2O3 N অণু হচ্ছে ওয়াটার, ঠিক আছে, Fe2O3 N অণু ওয়াটার। ওকে, সো এই হচ্ছে আমার মরিচার সংকেত। সো মরিচার ব্যাপারটা একটু পড়বা, মরিচা ধরাটা কিন্তু রাসায়নিক পরিবর্তন একরকম, সেই জিনিসটাও তোমরা হচ্ছে মাথায় রাখবা। ওকে, নেক্সট, স্ফুটনাঙ্গ কাকে বলে? স্ফুটনাঙ্গ মানে কি ভাইয়া? একটা আছে গলনাঙ্ক আর একটা হচ্ছে স্ফুটনাঙ্গ। গলনাঙ্ক কি? গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় হচ্ছে গলতে শুরু করে, মানে গলে যায়, বরফ গলে যাচ্ছে, মানে কঠিন পদার্থ গলতে শুরু করে, সেটা হচ্ছে গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্গ কি? তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে যে তাপমাত্রায় কোনো একটা তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে সেই তাপমাত্রাটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তাহলে কি বলা হচ্ছে? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়, মানে বাষ্পে পরিণত হচ্ছে, কোনো তরল পদার্থ কি হচ্ছে? গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হচ্ছে, সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। প্রশ্ন হচ্ছে ভাইয়া, একটা অবশ্যই চাপের কথা বলা লাগবে, স্বাভাবিক চাপে, মানে অ্যাট অ্যাটমসফেরিক প্রেসারে তুমি যদি যে তাপমাত্রায় কোনো একটা তরল গ্যাসে পরিণত হচ্ছে তাকে আমরা স্ফুটনাঙ্ক বলবো, আর কোনো একটা হচ্ছে কঠিন তরলে পরিণত হচ্ছে সেটাকে আমরা তার গলনাঙ্ক বলবো। ক্লিয়ার তো ব্যাপারটা? আশা করি ক্লিয়ার। শীতলীকরণ কি? শীতল মানে ঠান্ডা করা, তার মানে তুমি হচ্ছে এতক্ষণ কি করছো? তাপ দিছো, এখন ওই তাপটা সরাই নিবা। সো আমি ধরো কঠিনকে তাপ দিছি, তরল হয়েছে, তরলকে ঠান্ডা করছে, কঠিন হয়েছে, ব্যাপারটা এরকম। ওই যে ঠান্ডা করে কঠিন বানাইছো, এইটাই হচ্ছে শীতলীকরণ। সো যদি কোনো পদার্থকে শীতল করলে, এই যে শীতল করলে সেটি তার পূর্বের অবস্থায় ফিরে আসে, পূর্বের অবস্থা ফিরে পায়, তবে সেই প্রক্রিয়াই হচ্ছে শীতলীকরণ। মানে এক কথায় শীতল করা হবে, তার আগে যে অবস্থা ছিল সেটাই ব্যাক আসবে। যেমন বাষ্পকে শীতল করলে তরলে আসবে, তরলকে শীতল করলে সেটা কঠিনে যাবে। ক্লিয়ার তো ব্যাপারটা? আশা করি ক্লিয়ার। পাতন কাকে বলে ভাইয়া? পাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা দুইটা প্রক্রিয়ার মিশ্রিত রূপ। একটা হচ্ছে বাষ্পীভবন, একটা হচ্ছে ভাইয়া বাষ্পীভবন, একটা হচ্ছে ঘনীভবন। সো পাতন পারতে গেলে তোমাকে বাষ্পীভবন এবং ঘনীভবন দুইটার সংজ্ঞা আগে জানা লাগবে। বাষ্পীভবন মানে কি? তাপ দিয়ে তুমি হচ্ছে তরলকে, সো বাষ্পীভবন মানে কি? তুমি তরলকে তাপ দিছো, সো তরলকে তুমি হচ্ছে তাপ দিয়ে বাষ্পে পরিণত, তাপ মানে যে ত্রিভুজ চিহ্ন মতন দেওয়া হয়, সো এটা বাষ্পে পরিণত করছো, ঠিক আছে। আর আমাদের ঘনীভবন মানে কি? এই যে বাষ্পটা পাইছো, এই বাষ্পটাকে আবার ঠান্ডা করছো, এই বাষ্পটাকে কি করছো? ঠান্ডা করছো, মানে মাইনাস তাপ দিছো, তাহলে এটা কি হয়ে গেছে? বা তরলে কনভার্ট হয়ে গেছে। সো এই দুইটা প্রক্রিয়াকে একত্রে বলা হয় পাতন। তাহলে পাতন কি? ফার্স্টে আমি কোনো একটা তরলকে তাপ দিব, তাপ দিয়ে বাষ্পে পরিণত করব, তারপরে ওই বাষ্পটাকে আবার আমরা মানে ধরে নিব, কোনো একটা কন্টেইনার বা কিছুর মধ্যে ধরে নিয়ে ওটাকে আবার ঠান্ডা করব, ঠান্ডা করলে সেটা আবার তরলে কনভার্ট হবে, তাহলে এটা পাতন বলা হবে। এই পাতন প্রক্রিয়া একটা হচ্ছে আমার তরল পদার্থ বা কোনো একটা দ্রাবক হচ্ছে পরিষ্কারক পদ্ধতি বা দ্রাবক বিশুদ্ধকরণ পদ্ধতি, এর মাধ্যমে আমরা বিশুদ্ধ কিছু পাচ্ছি। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে তাপ প্রয়োগে তরলকে বাষ্পে রূপান্তর। এই যে তরলকে ফার্স্টে বাষ্পে রূপান্তর করলাম এবং শীতলীকরণ করে ওই বাষ্পকে আবার তরল পদার্থে পরিণত করলাম, এই যে প্রক্রিয়াটাকে পাতন বললাম, ঠিক আছে। পাতন, তার মানে পাতনটা আগে লিখে নিবা, আগে হচ্ছে আমার কি? বাষ্পীভবন, তারপরে হচ্ছে ঘনীভবন, দুইটা প্রক্রিয়ার মিশ্রণ। ওকে, ঊর্ধ্বপাতন কাকে বলে? ঊর্ধ্বপাতন এরকম ছিল যে ভাইয়া তুমি যদি তাপ দাও, যেটা সরাসরি কঠিন থেকে, তুমি কঠিন একটা পদার্থকে তাপ দিছো, সেটা সরাসরি কিসে চলে গেছে? সেটা সরাসরি হচ্ছে বাষ্পে পরিণত হয়ে গেছে, কোনো তরল আসে নাই। কঠিনকে তাপ দিলে তরল হয়, কিন্তু এটা তরল আসবে না। এবং সেই বাষ্পটাকে যদি তুমি এখন মাইনাস তাপ করো, মানে শীতল করো, ঠান্ডা করো, তাহলে সেটা আবার কঠিনে চলে আসছে। তো এটাই তুমি সংজ্ঞাকারে লিখে দিবা, যে যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়, এবং গ্যাসকে যদি আমি ঠান্ডা করি, ঠান্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয়, সেই পদার্থগুলোকে বলা হবে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতিত পদার্থগুলো আমরা সামনে দেখবো ক নাম্বারের মধ্যে, অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর মধ্যেও অনেক বেশি ইম্পর্টেন্ট, মাস্ট মনে রাখা লাগবে। নেক্সটে চলো, সুপারহিটেড ওয়াটার কি? তার মানে সুপারহিটেড মানে বোঝাই যাচ্ছে যে এই ওয়াটারটা অনেক বেশি হিটেড, টেম্পারেচার বেশি। সো এখানে বলা আছে অধিক চাপে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্রান্তি তাপমাত্রা 374 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অবস্থিত বাষ্পই হচ্ছে সুপারহিটেড ওয়াটার। তো এর মধ্যে অবস্থিত বাষ্পটাই হচ্ছে সুপারহিটেড ওয়াটার। সো সুপারহিটেড ওয়াটারের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি আর হচ্ছে ক্রান্তি তাপমাত্রা 374 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝে থাকে। ওকে, আশা করি বুঝতে পারছি। নেক্সট,
সো আমাদের ক নাম্বার কোশ্চেনগুলো আমরা মোটামুটি সুন্দরভাবে শেষ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং ক নাম্বারের সাথে খ নাম্বার কিন্তু রিলেটেড, এতক্ষণ কি 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 কাকে বলে এসব পড়ছো, এখন করবা কি এগুলোর ব্যাখ্যা করো, একই রকম, ঠিক আছে। অনুধাবনমূলক কোশ্চেন আবারও আমি বলবো, আমি যে কোশ্চেনগুলো আনবো তোমার সামনে অবশ্যই সেগুলো তুমি হচ্ছে ফার্স্টে ট্রাই করবা, তারপর ভাইয়ার অ্যান্সারের সাথে মিলাই নিবা। ওকে, সো দেখো আমরা সূত্র শুরু করতেছি। অনুধাবনমূলক কোশ্চেনও ব্যাখ্যা করো, সো এটা রিক্যাপ করার তেমন একটা কিছু নাই, আমি কোশ্চেন পড়াই দিলে তোমার অংশটা পুরাটা রিক্যাপ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট চলো, আমাদের এখানে যেটা বলা হয়েছে কণার গতিতত্ত্ব বলতে কি বোঝো ভাইয়া? কণার গতিতত্ত্বতে আমি প্রথমেই বলে আসি দুইটা ভাগ, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, সেকেন্ডটা হচ্ছে তার গতিশক্তি। সো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তিটা ব্যাখ্যা দিবা, এই ব্যাখ্যার মাধ্যমে তুমি কোনটা কঠিন হবে, কোনটা তরল হবে, কোনটা গ্যাসীয় হবে, এই জিনিসটা ফুটিয়ে তুলবা। তো চলো আমরা একটু পড়ি। তাহলে আমরা জানি যে আমাদের কঠিন পদার্থগুলো কেমন হয়, আমি যদি একটু তোমাকে ব্যাখ্যা দিই, আমি যদি এখানে তিনটা পাত্র আঁকি, দেখো আমাদের কণাগুলো যখন অনেক কাছাকাছি থাকে এটাকে বলা হয় কঠিন, ঠিক আছে। আমাদের কণাগুলো যখন একটু দূরে দূরে থাকে এটাকে বলা হয় তরল, আর আমাদের কণাগুলো যখন অনেক বেশি দূরে দূরে এইভাবে ছোটাছুটি করে তখন এটাকে বলা হয় গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। এখন চিন্তা করো, কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি বলে তারা কাছাকাছি আছে, তরলে একটু কম দূরে দূরে আছে, গ্যাসে আরো কম, তাই এর আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম, তাহলে গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে আছে, ঠিক আছে। এখন এই যে কঠিন পদার্থ থেকে তরলে যাইতে গেলে, এটা থেকে তরলে যাইতে গেলে অবশ্যই তাকে হিট দেওয়া লাগছে, তরল থেকে গ্যাসে যাইতে গেলে অবশ্যই তাকে হিট দেওয়া লাগছে, ঠিক আছে। সো হিট যখন দেওয়া হয় তখন যত বেশি হিট দিবা তরলে কনভার্ট হয়েছে, তখন এই কণাগুলোর গতিশক্তি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে কঠিন থেকে তরলের কণাগুলোর গতিশক্তি বেশি এবং গ্যাসে যে গতিশক্তি অনেক বেশি হয়ে যায়। এই গতিশক্তি যেহেতু অনেক বেশি হয়ে যায়, এই যে উপরের দিকে চিহ্ন দ্বারা আমি বোঝাচ্ছি বেশি, গতিশক্তি যেহেতু অনেক বেশি হয়ে যায়, দূরত্ব হচ্ছে অনেক দূরে দূরে চলে যায়, যার ফলে কি হয় ভাইয়া, তারা গ্যাসে কনভার্ট হয়ে যায়। এই জিনিসটা এখানে সুন্দর মতো লেখা আছে, চলো আমরা দেখি। আন্তঃকণা আকর্ষণ শক্তি আর একটা হচ্ছে আমাদের কণাগুলোর গতিশক্তি নিয়েই আমাদের হচ্ছে পদার্থের কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় কণার গতিতত্ত্ব। আশা করি বুঝছি। সো কণার গতিতত্ত্বতে যেটা বলা হয়েছে, কঠিন পদার্থের কণাগুলোর গতিশক্তি কম, আন্তঃআণবিক শক্তি অনেক বেশি। তরল পদার্থের গতিশক্তি বেশি কিন্তু আন্তঃআণবিক শক্তি যেহেতু দূরে চলে গেছে কম। গতিশক্তি এখানে গ্যাসীয় পদার্থের আরো বেশি, এবং যেহেতু গতিশক্তি বেশি তারা অনেক দূরে চলে গেছে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম। সেই জিনিস কটা লিখে দিলেই তুমি ইনশাআল্লাহ নাম্বার পেয়ে যাবা। এত বড় লেখা লাগবে না, জাস্ট তিনটা চিত্র আঁকলেই কিন্তু হয়ে যায়, পাশাপাশি তিনটা চিত্র আঁকো তাহলে হয়ে যাবে। চিত্র আঁকানো ট্রাই করবা, ফিগার আঁকানো ট্রাই করো, ফিগার তো টাফ না বাট ইজি, বাট তোমরা একটু ভয় পাওয়ার কিছু নাই, ইজিলি লিখে ফেলবা। তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে কেন ভাইয়া? কয়েকটা জিনিস মনে রাখবা, তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে কেন। সো এখানে দেখো, আমাদের ব্যাপন তো আমরা জানি, ব্যাপন হারও জানি। ব্যাপন হার হচ্ছে নির্দিষ্ট এই যে একক সময়ে যতটুকু সে দূরত্ব যাচ্ছে, যে একক সময় যতটুকু ডিস্টেন্স কভার করছে, এটাই হচ্ছে তার ব্যাপন হার। এখন চিন্তা করো, আমি যদি তাপমাত্রা বাড়াই, তুমি চিন্তা করো তাপমাত্রা বাড়াইলে একটু আগেই পড়ছো অণুগুলোর গতিশক্তি বাড়বে। তাপমাত্রা বাড়ানো মানে কি? তারা বেশি বেশি ভাইব্রেট করবে, মানে কম্পন হবে। কম্পন বলবা যে অণুগুলোর কম্পন হবে, কম্পন হলে তাদের মধ্যে গতিশক্তি বাড়বে। যত গতিশক্তি বাড়বে তত না ছোটাছুটি বাড়ে, একটু আগেই শিখলা। আর যত ছোটাছুটি বাড়ে তত কি, তত বেশি দূরত্ব কভার করবে না, তত বেশি দূরে দূরে যাবে। তো বেশি দূরত্ব, যত ছোটাছুটি বাড়বে তত বেশি দূরত্ব কভার করবে, আর বেশি দূরত্ব কভার করলে কি হবে, ব্যাপন হার আমার আর বৃদ্ধি পাবে। তাহলে এই কথাগুলোই তুমি জাস্ট এখন বাংলায় লিখবা হচ্ছে আমার তাপমাত্রা বাড়লে অণুগুলোর কম্পন বাড়ে, কম্পন বাড়লে তাদের মধ্যে কি হয়, গতিশক্তি বাড়ে, সংঘর্ষ বাড়ে, যার ফলে তারা দূরে দূরে চলে যায়। দূরে দূরে যাওয়া মানে বেশি দূরত্বে যাওয়া, বেশি দূরত্বে যাওয়া মানে কি, আর আর এক্স, এখানে আর দূরত্ব কি সমানুপাতিক না? তার মানে এখানে বেশি দূরত্ব যাওয়া মানে দূরত্ব বাড়া, দূরত্ব বাড়া মানে ব্যাপন হার বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। এক্স বাড়া মানে কিন্তু ব্যাপন হার বাড়া, টি বাড়া মানে ব্যাপন হার কমা। সেই ব্যাপারটা বুঝতে পারছি আশা করি। সেই জিনিসটাই লেখা হয়েছে, একক সময়ে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তু যতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে সেটাই ব্যাপন হার। কোনো বস্তুর ব্যাপনের হার তার ভর এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তির উপর নির্ভর করে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, একটু লিখে রাখতে পারো। আন্তঃআণবিক আকর্ষণ কম হলে ব্যাপনের হার বেশি। আন্তঃআণবিক আকর্ষণ কখন কম হয়? যখন আমার গ্যাসীয় অবস্থা হয়, মানে টেম্পারেচার বাড়ায় দিয়ে অণুগুলো ছোটাছুটি বেশি করে, গতিশক্তি বেশি থাকে। সো দেখো এখানে কি হয়েছে, আন্তঃআণবিক আকর্ষণ বল যখন কখন কম, তাপমাত্রা বাড়াইলে বস্তুর আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়, ফলে ব্যাপনের হার বেড়ে যায়। কেন কমে যায় সেটা তো বুঝছো, আন্তঃআণবিক ছোটাছুটি দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে যায়, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যায়, যার ফলে আমাদের ব্যাপন হার বাড়ে। সো আমি একটু দ্রুত টানতেছি, আমি আশা করবো যে তোমাদের এই কোশ্চেনগুলো খুব ভালো
ভালোভাবে আগে পড়ছো, এখন জাস্ট রিক্যাপ করতেছো, বা না পড়া থাকলে একটু আস্তে আস্তে দেখবা ক্লাসটা, ঠিক আছে? ওকে, আমাদের ব্যাপন আর নিঃসরণের পার্থক্য লেখো। আমি আগেই বলে আসছি যে ব্যাপন জিনিসটা কি, নিঃসরণ জিনিসটা হচ্ছে আগে হয় এবং একে চাপ দেওয়া লাগে, কি উচ্চ চাপ দেওয়া লাগে। আর ব্যাপন জিনিসটা কি, উচ্চ চাপে কোনো একটা ধরো সেন্ট দিয়ে তুমি প্রেস করলা, সেটা কি বের হয়ে গেল, সরু ছিদ্র পথে বের হয়ে গেল, এটাকে বলা হয় আমাদের নিঃসরণ। কিন্তু ব্যাপন যখন সেন্টটা বের হয়ে যায় তখন আর তোমাকে বলা লাগে না এই তুই সেন্ট মারছিস কেন, মানে সেন্ট মারছিস, এটা কিন্তু চারিদিকে অটোমেটিক ছড়ায় যায়। তাহলে সেন্টের যে আমাদের স্মেলটা সেটা কিন্তু চারিদিকে ছড়ায় যাচ্ছে, মানে বডি স্প্রে আর কি, আমরা সেন্ট বলতেছি, অনেকে নাও বুঝতে পারো, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। তার মানে ব্যাপনের আগে নিঃসরণের তুমি কি করবা, ফার্স্ট অফ অল সংজ্ঞা দিবা, সংজ্ঞা বা ডেফিনেশন দিবা। সেকেন্ড হচ্ছে এটা কে আগে কে পরে এটা দিতে পারো। আর এটা হচ্ছে কেমন প্রক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের অস্বতঃস্ফূর্ত, বা এটা হচ্ছে উচ্চচাপ করে তারপর প্রয়োগ করা লাগে। সো এই জিনিসগুলো লিখে দিবা। দেখো দেওয়া আছে এখানে, ফার্স্টে সংজ্ঞা দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর নিঃসরণ হচ্ছে অধিক চাপের প্রভাবে এটা দ্রুত প্রক্রিয়া। নিঃসরণ আগে হয়, ব্যাপন পরে হয়, ঠিক আছে? আশা করি পারবো এগুলো। মোমবাতি প্রজ্বলনকালে কয় ধরনের পরিবর্তন হয়? আচ্ছা দেখো তো, তোমরা যখন ক্যান্ডেল লাইট বলা হয়, ক্যান্ডেল লাইট ডিনার টিনার অনেকে করে, যাই হোক এগুলো আমরা না বলি। ক্যান্ডেল লাইট অনেকে ক্যান্ডেল চালায় খায়, আবার অনেকে হচ্ছে জীবিকার তাগিদে ক্যান্ডেল জ্বালায়, পড়াশোনা করছে, আমরা ছোটবেলায় করছি। তো কি হয় এখানে, দেখো মোমবাতিতে কি প্রথমে গলে যায়, গললে কি হয়, মোমবাতি প্রথমে কঠিন অবস্থায় ছিল, গলে গেলে সেটা কি হয়ে যায়, মোমবাতি গলে গেলে সেটা সচরাচর তরলে কনভার্ট হয়, তরলটা আবার জমে যেয়ে মোমের গায়ে কঠিন আকারে জমা হয়। তাহলে দেখো কঠিন তরল কঠিন একই অবস্থার জাস্ট চেঞ্জ আসছে, এটাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর আগের দিনই তোমাকে বলছি যে মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বনকে তুমি যখন জ্বালাবা, অক্সিজেন ছাড়া কি জ্বলে, অক্সিজেনের সাহায্যে জ্বালাইছো তখন সেটা কার্বন ডাইঅক্সাইড আর মানে এখানে হচ্ছে জলীয় বাষ্প, আর এখানে তাপ উৎপন্ন করছে। সো দেখো হাইড্রোকার্বন কি ছিল, এখান থেকে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলছে, ভিন্নধর্মী জলীয় বাষ্প তৈরি করে ফেলছে, এইটাকে বলবো রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? তার মানে মোম জ্বললে আমার ভৌত রাসায়নিক দুই ধরনের পরিবর্তনই হয়। সো এই জিনিসটা এখানে সুন্দর করে অনেক বড় করে লিখছে। দেখো এখানে বলা হয়েছে মোম যখন জ্বলতে থাকে তখন পদার্থের তিনটা অবস্থা একসাথে দেখা যায়। মোম জ্বালালে মোমের কিছু অংশ ভৌত পরিবর্তনের মাধ্যমে গলে যায়, গলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়, এবং ঠান্ডা হয়ে পুনরায় কঠিন অবস্থায় পরিণত হয়, ঠান্ডা হয়ে যায় পুনরায় কঠিন অবস্থায় পরিণত হয়। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মোম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করে, যার ফলে এইটা একটা নতুন ধর্ম পাইলা, এটা রাসায়নিক পরিবর্তন। সো ভৌত এবং রাসায়নিক উভয় ধর্মের পদার্থ পরিবর্তনই এখানে সংগঠিত হচ্ছে। সুন্দর একটা কোশ্চিন আসতে পারে, এক্সামে আসতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, মনে রাখবো। ওকে, কর্পূরকে কেন ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়? সো ভাইয়া ঊর্ধ্বপাতিত পদার্থ যদি আগে আমাকে কোনো একটা কিছুকে বলতে হয় তার সংজ্ঞা জানা লাগবে। সংজ্ঞা তো আমি প্রথমেই শিখে আসছি, যে পদার্থকে সরাসরি তাপ দিলে, তুমি ধরো একটা কঠিন পদার্থ ছিল, এই কঠিনটাকে সরাসরি তাপ দিছো, সেটা বাষ্পে কনভার্ট হয়ে গেছে, এবং বাষ্পটাকে তুমি হচ্ছে শীতল করছো, সেটা আবার কঠিনে কনভার্ট হয়েছে। সো কর্পূর কি হয়, কর্পূরকে যখন তুমি হিট দিবা, এটা কঠিন, সেটা বাষ্পে পরিণত হবে, তুমি যখন এটাকে ঠান্ডা করবা সেটা কঠিনে পরিণত হবে। সো আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ অনেকগুলো আছে, সেটা কর্পূর হইতে পারে, তারপরে এই জিনিসটা লেখা আছে, তোমরা এটা দেখে নিবা। নিশাদল হইতে পারে, নিশাদল মানে কি, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এমসিকিউ এর মধ্যে আসবে কিন্তু। নিশাদলের সংকেত কি, NH4Cl। সো নিশাদল যেটা, এটাকে ঊর্ধ্বপাতিত বলা, একই রিজন, তুমি তাপ দিছো, তাপ দিলে ফার্স্টে হচ্ছে এটাকে তাপ দিলে সেটা হচ্ছে কি হয়েছে, সরাসরি কঠিন থেকে গ্যাসীয়তে গেছে, এবং তুমি যখন তাপ কমাই দিছো তখন সেটা গ্যাসীয় থেকে আমাদের কঠিনে চলে আসছে। সো এই জন্য নিশাদলকে ঊর্ধ্বপাতিত বলা হয়। সো এই ছিল আমাদের অনুধাবনমূলক কোশ্চেনগুলোর মোটামুটি ব্যাখ্যা। আমরা আশা করি ভাইয়েরা এই ধরনের কোশ্চেনগুলো আসলে কখনোই হাল ছেড়ে আসবো না, আমরা সুন্দর মতো গুছিয়ে লিখে আসবো। লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, অনুধাবনমূলক কোশ্চেন 2 মার্ক, সো 2টা প্যারা করবা। প্রথমে তুমি ওইটার সংজ্ঞা টাইপ লিখবা, পরে একটু হালকা এলাবোরেশন দিবা। যেমন আগে ঊর্ধ্বপাতন কি আসলে কি, সংজ্ঞাটা লিখতে, এখন সংজ্ঞার সাথে জাস্ট তুমি ওই এক্সাম্পল, ওইটার ব্যাখ্যায় 1 লাইন 2 লাইন দিয়ে দিবা। 2টা প্যারা করবে, ইনশাআল্লাহ 2 মার্কই পাবা। আর এক্সাম্পল অ্যাড করার ট্রাই করবা। ধরো বলছি ঊর্ধ্বপাতন কাকে বলে, ঊর্ধ্বপাতন লেখার পরে 2-1টা এক্সাম্পল দিতে খুব তো ভাই টাইম বেশি লাগে না। সো আমি বারবার তোমাকে এক্সাম্পলে জোর দিতে বলি, এই জিনিসটা মাথায় রাখবা। সো এখন আমরা যেটা করব, আমাদের টাইপ ওয়াইজ এমসিকিউ পার্টে চলে আসতেছি। টাইপ ওয়াইজ এমসিকিউ পার্টের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে ইম্পর্টেন্স দেওয়ার জন্য দেওয়া আছে। সো আমাদের দেখো টাইপগুলোর আগে নাম দেখে নাও। টাইপগুলো যদি খেয়াল করো, পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব
সম্পর্কিত ইজি একটা টপিক। ব্যাপনের 14 গোষ্ঠী, এই ব্যাপন নিয়ে মাস্ট কোশ্চিন আসবে, এটাকে আমি 5 স্টার দিলাম। ঠিক আছে, আমার আসছে 5টা টাইপ, আমি এটাকে 5 স্টার দিলাম। এরপর আসো নিঃসরণের 14 গোষ্ঠী, গলন স্ফুটন সংক্রান্ত, পাতন ঊর্ধ্বপাতন সংক্রান্ত। প্রাপন ঊর্ধ্বপাতন যেটা ঊর্ধ্বপাতনের জন্য এটা থাকলো 4 স্টার। ক্লিয়ার? আচ্ছা, আর গলন স্ফুটনের যে জায়গাটা আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ইম্পর্টেন্ট আছে, তো এটাও আমরা দিব। তার আগে পদার্থ যেটা আছে, পদার্থর যে ভৌত ধর্ম, এটাকে আমি 2 স্টার দিলাম। গলন স্ফুটনাঙ্ক এটাকে আমি এটাকে 3 স্টার, এটাকে 2 স্টার। আর নিঃসরণ যেহেতু ব্যাপনের সাথে রিলেটেড, ভাই ব্যাপন তুমি যদি পারো নিঃসরণও তুমি পারবা, তাই ব্যাপন আর নিঃসরণ আমি দুইটাকে একটা 5 স্টার একটা 1 স্টার করে দিলাম। সো বোঝা যাচ্ছে সবগুলো থেকেই কোশ্চিন আসে, বাট তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা সেটা এখানে দেওয়া আছে। ঊর্ধ্বপাতনটা 5 স্টার দেওয়া যেত, তার মধ্যে ব্যাপনও আবার অনেক বেশি আসে, সো একটু তো প্রায়োরিটাইজ করাই লাগবে। আচ্ছা, সো আমরা এখন কি করব, টাইপ ওয়াইজ আলোচনা শুরু করব। সো পদার্থ, পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব সম্পর্কিত এখানে আমরা যে কনসেপ্টটা আলোচনা করতে পারি, খেয়াল করো। এখানে মূলত আমি আগেই বলে আসছি যে আমাদের পদার্থের ভৌত অবস্থা 3 ধরনের। একটা হচ্ছে ভাইয়া পানির ক্ষেত্রে চিন্তা করো, একটা ধরো কঠিন, আর একটা হচ্ছে আমার এখানে তরল, আর একটা হচ্ছে কি ভাইয়া বায়বীয়। সো কঠিন, তরল, বায়বীয়র মধ্যে কি আছে, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, অনেক কাছাকাছি। ধরো আমি কাছাকাছি অনেকগুলো দিয়ে দিলাম। তরলে একটু দূরে দূরে চলে যায়, একটু দূরে দূরে চলে যায়। আর বাষ্পের ক্ষেত্রে কি হয় ভাইয়া, এগুলো অনেক বেশি দূরে থাকে। সো এইটাকে আমি বলতেই পাচ্ছি আমার কঠিন, এটা হচ্ছে আমার তরল, আর এটা হচ্ছে আমার বায়বীয় বা গ্যাসীয় অবস্থা। সো এটা আমি গ্যাসীয় অবস্থায় দিলাম। এতটুকু সবাই আশা করি ক্লিয়ার। এখন এই কঠিন থেকে তরলে যাইতে গেলে কি দেওয়া লাগে ভাইয়া, হিট করা লাগে। তরল থেকে বাষ্পে যাইতে গেলে তাপ দেওয়া লাগে, হিট দেওয়া লাগে, বুঝছি। সো এখানে দেখো কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা অনেক কাছাকাছি না, সো আন্তঃআণবিক আকর্ষণ আমি পুরোটা লিখতেছি না, আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, এটা একটু মনে রাখবো, সবচেয়ে বেশি। তাহলে তরলে কি মাঝামাঝি, মানে মিডিলে আছে, এটা মাঝামাঝি। আর আন্তঃআণবিক আকর্ষণ বল যেহেতু অণুগুলো দূরে দূরে অবস্থান করছে, দূরত্ব বাড়ছে, ভালোবাসা কমছে, দ্যাটস মিন এটা কি সবচেয়ে আন্তঃআণবিক আকর্ষণ বল বা ভালোবাসা সবচেয়ে কি ভাইয়া কম। ব্যাপারটা ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসো গতিশক্তি। সো গতিশক্তি যদি বলো, অণুগুলোর গতিশক্তি আর কি। সো গতিশক্তি যদি বলো, তাহলে কঠিন এই গতিশক্তি যদি বলো, তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে কঠিন পদার্থ আছে তারা একদম ছোট, মানে অনেক বেশি ভালোবাসা, মানে এটা কি অনেক বেশি কাছাকাছি আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল লেগে আছে, তাহলে এদের দূরত্ব কম, তার মানে এদের গতিশক্তিও কি কম, এরা অণুগুলো ছোটাছুটি করে না, সবচেয়ে কম গতিশক্তি। আর বায়বীয় পদার্থ যেটা, সেটা হচ্ছে দূরে দূরে আছে, তার মানে এখানে কি হয়েছে, অনেক টেম্পারেচার অনেক বেশি না, এই যে একটি হিট দিছো, টেম্পারেচার বেড়ে গেছে, তারা অনেক দূরে দূরে চলে গেছে, ছোটাছুটি করছে, ভাইব্রেট শুরু করছে, এটার গতিশক্তি হচ্ছে অনেক বেশি। এটার গতিশক্তি কি ভাইয়া, অনেক বেশি, গতিশক্তি সবচেয়ে বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি, সবচেয়ে গতিশক্তি বেশি, সবচেয়ে গতিশক্তি কম, তাহলে এটা হচ্ছে মাঝে আছে। সো এই হচ্ছে অবস্থা, আমরা আশা করি বুঝতে পারছি। সো মনে রাখবা কঠিনের বেশ কিছু এক্সাম্পল তুমি হচ্ছে কোশ্চিনে পাবা, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এইগুলো সলিড আকারে যখন থাকবে তখন এগুলো কিন্তু কঠিন দেখাবে, তোমার এক্সামে আসবে এগুলো। তরলের মধ্যে কি আছে, তরলের মধ্যে ধরো ওয়াটার আছে, পাশে এরকম এল লিখে দিছে, সো এরকম এক্সাম্পল কিন্তু থাকতেই পারে। হ্যাঁ, আর বা গ্যাসীয়র মধ্যে সবচেয়ে বেশি এক্সাম্পল, ধরো কার্বন ডাইঅক্সাইড থাকবে, অ্যামোনিয়া থাকবে, সালফার ডাইঅক্সাইড থাকবে, অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, এরকম বেশ কিছু এক্সাম্পল তুমি এখানে কিন্তু পাবা। সো বলবে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে জিজ্ঞাসা করবে নিচের কোনটির আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। সো তোমাকে এখান থেকে দেখে বুঝতে হবে এটা গ্যাস, তাহলে এটার আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম, গতিশক্তি সবচেয়ে বেশি। সো এইগুলো দেখে দেখে বোঝা লাগবে। সো আমি কনসেপ্ট রিক্যাপ মোটামুটি ডান। এখন আমরা চলে আমাদের কোশ্চিনে চলে যাচ্ছি। কোশ্চিন বলছে পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে, পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়, 3টা ভৌত দশায় থাকে। তাহলে অ্যান্সার হবে কি 3, চট্টগ্রাম বোর্ড 17। কোনটির আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, ভাইয়া সবচেয়ে বেশিকার কঠিন জাতীয় পদার্থের, তারপরে কি তরল। সো কঠিন খুঁজো বা তরল খুঁজো। সো কঠিন হিসেবে কারা আছে, এখানে আছে মিথেন, সয়াবিন তেল, কেরোসিন আর চুনা পাথর। সো আমরা জানি চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাই না, ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু ওই সলিড আকারেই থাকে পাথর। তো এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, কোনটির আন্তঃআণবিক বা অন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম, সবচেয়ে কম কার থাকে ভাইয়া, গ্যাসীয় পদার্থের, মানে এগুলো দূরত্ব অনেক বেশি থাকে, তো ভালোবাসাটা বা আকর্ষণ বলটা কমে যায়। সো এখানে গ্যাসীয় হিসেবে কি আছে দেখো, মোম কঠিন, তারপর পানি হচ্ছে লিকুইড, তুতে হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, এটাও লিকুইড, প্রোপেন যেটা এটা হচ্ছে গ্যাস। তো আমার লাগবে গ্যাসটা, তার মানে এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝছো।
কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? বেশি মানে কি, এটা হচ্ছে কি হওয়া লাগবে, কঠিন হওয়া লাগবে। সো কঠিন হিসেবে কি আছে, এই যে আমি বলছিলাম পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ওই যে গ্যাস, এটা হচ্ছে লবণ। সো লবণটা কি সলিড আকারে থাকে, সো এই জন্য এটা হবে অ্যান্সার। বাকিগুলো দেখো, H2O কিন্তু লিকুইড, অ্যামোনিয়া হচ্ছে গ্যাস, আর কার্বন ডাইঅক্সাইডও হচ্ছে কি ভাইয়া, গ্যাস। তার মানে KCl যেটা সলিড, এটার আন্তঃআণবিক আকর্ষণ কণা অনেক বেশি, শক্তি অনেক বেশি, কারণ কারা কাছাকাছি আছে। ওকে, নেক্সট, কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? আবারও আসছে, সো এটা সোডিয়াম ক্লোরাইড হবে। কারণ কি, পটাশিয়াম ক্লোরাইড লবণ, সোডিয়াম ক্লোরাইডের লবণ। সো স্বাভাবিক অবস্থায় লবণগুলো তো তোমরা খাও, খাবার লবণ কি সলিড থাকে না? সো এই সলিডের জন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সালফিউরিক অ্যাসিড, এগুলো কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো লিকুইড আর গ্যাসের মধ্যে চলে যাবে। ওকে, কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? আবারও আসছে কোশ্চেনটা, সো বেশি আবারও দেখো আছে সোডিয়াম ক্লোরাইড, এটা হবে অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট টাইপ ছিল। আমরা আশা করি ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারছি, এটা নিয়ে খুব একটা বেশি প্যারা তোমাদের দিবে না। এবার আসলে আমরা ব্যাপন নিয়ে আলোচনা করি। সো ব্যাপনের 14 গোষ্ঠীর মধ্যে তোমার যেই কনসেপ্টটা সবচেয়ে বেশি লাগবে, সেটা তো ব্যাপনের সংজ্ঞা শিখছো, ব্যাপন নিঃসরণের পার্থক্য শিখছো, এগুলো আমি আর না বলি। কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে একটা বিষয় মনে রাখবা, দেখো ব্যাপন মানে কি, ব্যাপন হারটা কখন বেশি হবে। সো মনে রাখবা, যার ভর কম, যার ভর কম, চিন্তা করো তো, একটা মোটা মানুষের একটা চিকন মানুষ, যার যে চিকন মানুষ সে দ্রুত চলে যাবে না, যে মোটা মানুষ দৌড় প্রতিযোগিতায় সে আস্তে আস্তে যাবে না। মনে রাখবা, যার ভর কম তার ব্যাপন হার কি, যার ভর কম তার ব্যাপন হার বেশি, যার ভর কম তার ব্যাপন হার বেশি। এই জিনিসটা মাথায় রাখবা জাস্ট, তাইলেই আমার এখানে অনেক কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। আর একটা মনে রাখবা, যে ওই যে বলছিলাম টেম্পারেচার বাড়াইলে ব্যাপন হার মানে রেট হচ্ছে বাড়ে, টেম্পারেচার বাড়াইলে ব্যাপন হার বাড়ে, এই জিনিসটা মনে রাখবা। সো ব্যাপন হারটা, যার ভর কম তার ব্যাপন হার বেশি, একই সাথে যার ভর কম তার নিঃসরণ হারও বেশি। এই জিনিসটাও তোমাদের কিন্তু সামনে কনসেপ্টে কাজে লাগবে, এই জিনিসটাও মাথায় রাখবা। তাহলে তোমাকে যদি বলে কখনো যে কার ব্যাপন হার বেশি, তাহলে তুমি ভর যার কম তারটা দাগাই দিবা, ঠিক আছে? ব্যাপারটা আশা করি বুঝছো। এখন তোমাদের আর একটা কোশ্চেন মাঝে মাঝে আসতে দেখা যায়, যে এরকম দুইটা হচ্ছে প্রান্তে, এরকম দুইটা হচ্ছে প্রান্ত থাকে, একটা এরকম দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে আমাদের কি বলবো কন্টেইনার বা একটা সিলিন্ডার মধ্যে এই টাইপের। সো এই প্রান্তে একটা গ্যাস দিয়ে দেয়, সেটার নাম হচ্ছে ধরে নিলাম অ্যামোনিয়া, আর এই পাত্রে একটা গ্যাস দিয়ে দেয় যেটার নাম হচ্ছে HCl। সো বলা হয় যে এই অ্যামোনিয়ার HCl, এটা যদি আমি এ প্রান্ত, এটা যদি আমি ধরি বি প্রান্ত, কার কাছে যে মিলিত হবে। সো কার কাছে যে মিলিত হয় ব্যাপারটা দেখো তো, এই যে অ্যামোনিয়া আর HCl এর মধ্যে অ্যামোনিয়ার ভর কত? অ্যামোনিয়ার হচ্ছে 14, হাইড্রোজেনের হচ্ছে 1 × 3 মানে 3 মানে 17। ভরগুলো একটু কষ্ট করে অবশ্যই চার্ট থেকে মুখস্থ করব, ঠিক আছে? আচ্ছা, HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের হচ্ছে 1, ক্লোরিনের হচ্ছে 35.5 মানে দ্যাটস মিন 36.5। তাহলে চিন্তা করো, এটা যদি আমার মিডিল পয়েন্ট হয়, তাহলে বলো তো কোন জায়গায় যে মিলিত হবে এরা? অ্যামোনিয়া অনেক চটপটে না, 17 ভর, এ অনেক বেশি দূরত্ব চলে যাবে। সো এটা মিডিল পয়েন্ট থেকেও অনেক বেশি দূরত্ব এই জায়গায় ধরো চলে গেছে। আর HCl কে একটু আণবিক ভর বেশি, মোটা সোটা, এই যে 36.5, ও এখান থেকে মাঝপথ আসতে পারবে না, এখান থেকে ধরো এতটুকু আসছে, তাহলে এই জায়গায় একটা সাদা ধোঁয়া তৈরি হবে। কিসের সাদা ধোঁয়া তৈরি হবে ভাইয়া? অ্যামোনিয়া আর HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে। সেই কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসবে। এবং কোন প্রান্ত থেকে তৈরি হলো? বি প্রান্ত থেকে কাছে তৈরি হলো, এ প্রান্ত থেকে দূরে তৈরি হলো। এই হচ্ছে মোটামুটি এখানকার কনসেপ্ট। এটা কিন্তু সিকিউতেও এই কনসেপ্টটা কাজে লেগে যাবে, সিকিউতে এবং এমসিকিউতেও কিন্তু এই কোশ্চেন দুইটাই কিন্তু এখান থেকে আসে। সো এই হচ্ছে আমার মোটামুটি ব্যাপন নিঃসরণের ব্যাপারটা ছিল। আর ব্যাপন যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, নিঃসরণ যে উচ্চচাপে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি। সো চলো আমরা শুরু করি আমাদের কোশ্চেন। কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? এই যে প্রথম কোশ্চেনই আসছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে ব্যাপন। নিঃসরণ কিন্তু চাপ দিয়ে তোমাকে আগে প্রেস করতে হয়, বডি স্প্রে বা সেন্টের যে বোতলটা। আচ্ছা, সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? কেবলই বলে আসলাম অ্যামোনিয়া আর HCl রিঅ্যাকশন করে। সো অ্যামোনিয়া NH3 আর HCl কিন্তু রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে, সো অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কেন পড়াচ্ছি, এই জন্য পড়াচ্ছি, আশা করি বুঝতে পারতেছো। কম্প্যাক্ট পড়ালেখা বলে এটাকে, কম্প্যাক্ট। কোনটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি কার? যার ব্যাপন হার যত বেশি হতে হবে তার ভর তত কম হইতে হবে, আণবিক ভর। এই যে ভর নিচের দিকে দিছি মানে ভর কম, তার ব্যাপন হার বেশি। সো নাইট্রোজেন কিভাবে থাকে? N2, নাইট্রোজেনের ভর 14, 14, 28। ক্লোরিন কিভাবে থাকে? Cl2, 35.2
35.5 ইন্টু 2 মানে 71। হাইড্রোজেন কি অবস্থায় থাকে, তার মানে 1 ইন্টু 2 মানে 2। অক্সিজেন কি অবস্থায় থাকে, O2, তাহলে O2 কি 16 16 32। তাহলে দেখো ভাইয়া কার কম হয়, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের সবচেয়ে কম, তার মানে এটার ব্যাপন হার সবচেয়ে বেশি। এরকম অনেক কোশ্চিন আছে, তো এগুলো আমরা সলভ করি চলো। আবারও কোনটির ব্যাপন হার বেশি, কার্বন ডাই অক্সাইড, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 16 32, তার মানে এটা 44। ওকে, NO2, তাহলে NO2 হচ্ছে নাইট্রোজেনের কত, শুধু নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের 16 16 32, মানে এটা 46। ওকে, সালফার ডাইঅক্সাইড, সালফারের 32, অক্সিজেনের 16 16 32, মানে এটা 64। আর এখানে H2S, এটা হচ্ছে হাইড্রোজেনের একের 2, সালফারের হচ্ছে 32, মানে এটা হচ্ছে 34। তাহলে বলো কোনটার কম আসছে, কম আসছে হচ্ছে H2S এরটা, তাই না ভাইয়া, তাই তো H2S এরটা কম আসছে, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা ভাইয়াকে জানায়ও। নেক্সট, কোনটির ব্যাপন সময়, কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি, ভাইয়া ব্যাপনের সময় বেশি, ভালো করে চিন্তা করো, এটা কোশ্চেনটা সুন্দর করছে। আমরা জানি ব্যাপন সমান কি, ব্যাপন হার সমান কি, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো আমাদের এই আর এর সাথে আমাদের যে এক্স এর সম্পর্ক সমানুপাতিক, আর আর এর সাথে টি যেটা ব্যাপনের সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। মানে ব্যাপারটা হচ্ছে তোমার যত টি হচ্ছে বাড়বে, দেখো টি ব্যস্তানুপাতিক না, তার মানে টি যদি বাড়াও তাহলে ব্যাপন হার কমে যাবে। তার মানে সময় বেশি চাইছে, সময় বেশি চাওয়া, একই সময় বেশি চাওয়া মানে হচ্ছে কোনটির ব্যাপন হার কম, একই কোশ্চিন, ব্যাপন হার কম। তাহলে চিন্তা করো ব্যাপন হার কম কার, ব্যাপন হার কম কার, কম যাইতে পারবে কে, যার ভর বেশি, তার ভর বেশি, যার ভর বেশি, যার ভর বেশি। ভালো মতন বুঝে অ্যান্সার দিও, কোশ্চিনটা সুন্দর আসছে কুমিল্লা বোর্ড 22-এর। ওকে, সো ভর বেশি কার, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, এখানে ক নাম্বারটা আমি লিখে দিচ্ছি। ক নাম্বারটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। খ নাম্বার যে গ নাম্বার যেটা, সেটা হচ্ছে C2H6, বোঝা যাচ্ছে না হয়তো, খ আর ঘ নাম্বার বোঝা যাচ্ছে। আচ্ছা, ক নাম্বার যেটা আসছে ক্লোরিন, এটা 5.5 ইন্টু 2, বারবার একই কথা বলতে 71। আর এটা হচ্ছে 12 12 24, আর হাইড্রোজেনের 1 ইন্টু 6 মানে 30। ভরগুলো তোমরা নিজেরা বের করে নিবা, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড হচ্ছে 32 32 কত ভাইয়া, 64। আর এখানে কার্বন মনোক্সাইড যেটা আছে সেটা হচ্ছে 12 আর 16 কত ভাইয়া, 18। ওকে, তাহলে 28। সো দেখো কোনটার ভর সবচেয়ে বেশি আসছে, খেয়াল করো ভর সবচেয়ে বেশি আসছে ক্লোরিনের, এইটা হবে আমাদের অ্যান্সার। সো আমরা এই জিনিসগুলো ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সার করব। নেক্সট চলো, কোনটির ব্যাপন হার কম, কম মানে কি, কম মানে ভর বেশি, ভর বেশি কার, 14 14 এটা 28, অক্সিজেনের 16 16 32, কার্বন ডাইঅক্সাইডের 44, এটা মনে রাখবা, HCl এর 36.5, এটাও তোমার মনে থাকবে। সো ভর বেশি কার, ভর বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। সো এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি। সো ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি বোঝার জন্য তোমাকে এখানে গ্যাসগুলো আগে কভার করা লাগবে। সো দেখো প্রথম যে বিক্রিয়াটি দিচ্ছে, কপার আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমার কপার সালফেট তৈরি করে। কি তৈরি করে ভাইয়া, কপার সালফেট তৈরি করে, আর এখানে হচ্ছে মোটামুটি সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। সো এই হচ্ছে ব্যাপার। তো একটা গ্যাস পাইলাম। খ নাম্বার যেটা, সেটা হচ্ছে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে। তো জিঙ্ক পজিটিভ আর সালফেট নেগেটিভ মিলে জিঙ্ক সালফেট হবে, আর এখান থেকে হাইড্রোজেন গ্যাস সে জেনারেট করবে। তারপর এখানে কি আছে, গ নাম্বারে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর আর HCl এর রিঅ্যাকশনে কি হয়, ক্যালসিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, তাহলে এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, পানি তৈরি হবে, আর কার্বনেট দেখলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দিবা। ওকে, লাস্ট যেটা ঘ নাম্বার, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করবে। সো এই হচ্ছে তোমার বিক্রিয়া। তো এখানে গ্যাস কি কি, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড। এগুলোর মধ্যে কি জিজ্ঞাসা করছে ভাইয়া, জিজ্ঞাসা করছে যে কোনটির ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি। ব্যাপন হার বেশি মানে কি, ব্যাপন হার বেশি মানে হচ্ছে কার ভর কম, ভর কম কার, যার ভর কম তার ব্যাপন হার বেশি। সো ভর কম কার, সালফার ডাইঅক্সাইডের ভর হচ্ছে 16 32, আর 32 64, এটা 64 হচ্ছে ভর। আচ্ছা, হাইড্রোজেনের ভর মাত্র 2, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, আর সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে 32 আর 48, 48 58 68 78 80। তার মানে দেখো কোনটার ব্যাপন হার সবচেয়ে বেশি, যার ভর কম, তাহলে 2, তার মানে এটা 2 নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই কোশ্চিনটা সুন্দর ছিল, এই কোশ্চিনটা গুরুত্বপূর্ণ ছিল, এই কোশ্চিনটা ভালো মতন বুঝে তারপরে অ্যান্সার করবা। ওকে, সো নেক্সট চলো, কোনটির ব্যাপন হার বেশি, আবারও বলছে। সো ব্যাপন হার বেশি কার, যার ভর কম, সো এটা হচ্ছে একদম বুঝাই যাচ্ছে হাইড্রোজেন হবে। ওকে, নেক্সট চলো, 4টা গ্যাস দিছে, 4টা গ্যাসের ব্যাপন হারের অধক্রম, এটা সুন্দর একটা কোশ্চেন। অধক্রম মানে কি, অধক্রম মানে হচ্ছে ভাইয়া বড় থেকে ছোট সাজাইতে বলছে,
বড় থেকে ছোট, ব্যাপন হার বড় থেকে ছোট, এই যে ব্যাপন হারের বড় থেকে ছোট ক্রমটা সাজাইতে বলছে, অর্ধক্রম। আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ব্যাপারটা নোট করে রাখো যেহেতু আসতেছে, ঠিক আছে। তো অর্ধক্রম মানে কি, তার মানে ব্যাপন হার ছোট থেকে বড় যদি সাজাইতে হয়, বড় থেকে ছোট যদি সাজাইতে হয়, দেখো ভর সবচেয়ে কম হাইড্রোজেনের, তারপরে কার হিলিয়ামের, তারপরে কার হচ্ছে নাইট্রোজেনের, তারপরে হচ্ছে অক্সিজেনের। কারণ কি, হাইড্রোজেনের ভর হচ্ছে 2, হিলিয়ামের ভর হচ্ছে 4, নাইট্রোজেনের ভর হচ্ছে 28, অক্সিজেনের ভর 32। ভর যার কম তার ব্যাপন হার বেশি। সো এরকম হবে, তাহলে হাইড্রোজেন আগে আসবে, হিলিয়াম, তারপর নাইট্রোজেন, অক্সিজেন। সো এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকিগুলো মিলাই দেখো মিলবে না, বড় থেকে ছোট এটাও বোঝা লাগবে, নাইলে কিন্তু পরীক্ষায় করে আসতে পারবো না। ওকে, নেক্সট কি বলতেছে, 4টি গ্যাস জার যথাক্রমে আমার কি কি আছে, মিথেন, CH4, NH3, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন গ্যাস আছে। ঢাকনা খুলে দিলে কোন জারটি সবচেয়ে আগে গ্যাস শূন্য হবে? ভাই আগে গ্যাস শূন্য হওয়া মানে কি, যার ব্যাপন হার বেশি, যার ব্যাপন হার বেশি সে দ্রুত দৌড়াবে, সে আগে ওই গ্যাস পাত্র থেকে বের হয়ে যাবে। তাহলে ব্যাপন হার কার বেশি, যার ভর কম, যার ভর হচ্ছে কম। তো কি কি আছে আমার, মিথেন আছে, NH3 অ্যামোনিয়া আছে, কার্বন ডাইঅক্সাইড আছে আর নাইট্রোজেন আছে। সো এদের মধ্যে দেখো ভর যদি দেখো, মিথেনের হচ্ছে 12 আর হাইড্রোজেনের 4 16, অ্যামোনিয়ার হচ্ছে 14, হাইড্রোজেনের 3 17। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44, এটা আর মনে রাখা ব্যাপার না। নাইট্রোজেনের 14 14 28। সো এখান থেকে খেয়াল করো সবচেয়ে ভর কম কার, মিথেনের CH4, এবং এইটা আছে হচ্ছে 4টি গ্যাস জারের প্রথম গ্যাস জারে। তাহলে অ্যান্সার হবে কি প্রথমটা, ভর কম ব্যাপন হার বেশি, আগে বেরোয় চলে আসবে। সো কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি, এটা একটা সুন্দর কোশ্চেন। দেখো ইথেন, ইথিন, প্রোপিন, প্রোপেন। সো এটার জন্য তোমার পরের দিকে যে অর্গানিক কেমিস্ট্রির বেসিক ওইটা লাগবে। সো দেখো আমরা যদি ফার্স্ট ইথেনের সংজ্ঞা লিখি, ইথেন একটা হচ্ছে অ্যালকেন। ইথেন কি একটা অ্যালকেন, কেন, এই যে এন, ইথেন মানে অ্যালকেন, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। তাহলে এখান থেকে ইথেন হচ্ছে, ইথেন মানে কার্বন 2টা, এটা তো সবাই জানো। তাহলে কার্বন 2 বসাও, হাইড্রোজেন ডাবল হচ্ছে 2 বেশি মানে 6 বসাও, তাহলে এটা হচ্ছে ইথেন। আবার ইথেনের মতো দেখতে আছে প্রোপেন। সো প্রোপেনেরও সেম অ্যালকেন, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি ভাইয়া, CnH2n+2। তাহলে এটা কি হবে, প্রোপেনে কার্বন 3টা, তাহলে হাইড্রোজেন হবে দ্বিগুণের চেয়ে 2 বেশি মানে হচ্ছে 8টা। আচ্ছা, ইথিন আর প্রোপিন, ইথিন দেখতে কেমন, ইন লাগতেছে না, তার মানে এটা হচ্ছে অ্যালকিন। সো অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে ইথিনে কার্বন কয়টা, 2টা, তার মানে কার্বন 2টা, হাইড্রোজেন ডাবল 4টা, তাহলে এটা হবে তার সাধারণ সংকেত। আর প্রোপিন কি দেখতে অনেকটা ইথিনই লাগতেছে না, তাহলে এটার সাধারণ সংকেত কি, CnH2n। সো প্রোপ মানে কার্বন থাকবে 3টা, তাহলে হাইড্রোজেন থাকবে ডাবল মানে 6টা। সো এখন তোমাকে বের করতে কি বলছে, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। সো ব্যাপন হার যার বেশি হইতে হবে তার কি, ভর কম হইতে হবে, ভর কম তার ব্যাপন হার বেশি। সো ভর কম কার, ভর কম কার, দেখো এখানে কার্বন 2টা আছে, এখানে কার্বন 3টা আছে। তো কার্বন যেগুলো 3টা আছে সেগুলো আগেই তাইলে বাদ, এটাও বাদ, এটাও বাদ। এখন কার্বন 2টা যেটা আছে, কার্বন এখানে 2টা, হাইড্রোজেন 6টা, আর এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 4টা। ভর না বের করেও পারা যাচ্ছে, ভর তো তুমি বের করতে পারবা। কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তার মানে এটা 6টা হাইড্রোজেন মানে 6 এক্সট্রা আসবে। আর এখানে কার্বন 2টা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেনের জন্য 4 আসবে, এখানে আসবে 6, এখানে 6 আসবে মানে ভর বেশি হয়ে যাবে, এটা তাহলে বাদ, তাহলে এটাও বাদ। তাহলে অ্যান্সার হবে কি আমার ইথিন। ক্লিয়ার, ভরগুলো বের করেও দেখতে পারো, আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করে দিলাম, এইভাবেও তুমি করতে পারো। ওকে, নেক্সট, নিচের কোন যৌগটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি হওয়ার জন্য তোমাকে কি করা লাগবে, ভর কম হওয়া লাগবে, তাহলে এটা মিথেন হবে অ্যান্সার, বোঝা যাচ্ছে। সো ব্যাপনের 14 গোষ্ঠী ডান করা হয়েছে, ব্যাপনের মতো করে জাস্ট নিঃসরণেও সেম কোশ্চিন আসবে, নিঃসরণেও সেম টাইপের কোশ্চিন, চলো সেটা করে আসি। সো নিঃসরণে কি বলছে, এখানে কনসেপ্ট হচ্ছে ওইটাই, যার হচ্ছে ভর কম তার ব্যাপন হার বেশি, যার ভর কম তার নিঃসরণ হার বেশি। নিঃসরণ হচ্ছে আগে ঘটে, নিঃসরণ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে ছড়িয়ে পড়ে তুমি সরু ছিদ্র পথে, ঠিক আছে। ওকে, তো তারপরে দেখো সরু ছিদ্র পথে, এই যে বলছে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের উচ্চচাপীয় অঞ্চল থেকে নিম্নচাপে বের হয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয় ভাইয়া, নিঃসরণ বলা হয়, এটা জানো। সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি, সিএনজি একটু আগে পড়ে আসি, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজির সি আছে, তো এখান থেকে মনে রাখবা সিএনজি গ্যাসের প্রধান উপাদান হচ্ছে অ্যালকেনের প্রথম সদস্য ভাইয়া মিথেন। সো মিথেনকে বা প্রাকৃতিক গ্যাসে কি থাকে, মিথেন থাকে। মিথেনকে কমপ্রেসড মানে চাপ দিয়ে তোমার হচ্ছে তরল করে, চাপ দেওয়া হয়, চাপ দিয়ে মোটামুটি তরল করার জন্য করা হয়, চাপ দিয়ে সিলিন্ডার জাতকরণ করে ওই যে সিএনজি তে ইউজ করা হয় আর কি। সো এটাকে সিএনজি বলা হয়। সো এই যে হচ্ছে CH4 মিথেন, বাকিগুলো কিন্তু হবে না। ওকে, নেক্সট, নিচের কোনটি নিঃসরণ হার সবচেয়ে বেশি, যেটার ভর কম সেটার নিঃসরণ হার বেশি। সো ভর কম কার, ভর হচ্ছে যার কম তার নিঃসরণ হার আমরা 8 দ্বারাই প্রকাশ করলাম, সেটা হচ্ছে বেশি। সো এখানে ভর কম কার আছে, দেখো C2H6 যেটা, এটার ভর আছে 24, আর C2H6 এটা হচ্ছে 30, H2H যেটা সালফার হচ্ছে 32, হাইড্রোজেন 2 মানে 34, দ্রুত পারা লাগবে ভাই এগুলো। নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের 14, অক্সিজেন হচ্ছে 16 16 32 মানে 46।
সালফার ডাইঅক্সাইড তো আগে যেন 64, সো এখানে ভর হচ্ছে কম একমাত্র C2H6, মানে কি ওই যে একটু আগে ইথেন শিখে আসলা না, অ্যালকেন, সেই অ্যালকেনের ইথেন। ওকে, নিচের কোনটি নিঃসরণ হার বেশি আবারও আসছে। সো এখানে ক্লোরিনের ভর হচ্ছে 71, অক্সিজেনের ভর হচ্ছে 32, আর নাইট্রোজেন এটা একটু আগে করলাম 46, আর কার্বন মনোক্সাইড, কার্বনের 12, অক্সিজেনের 16 মানে 28, এটার ভর সবচেয়ে কম। এটা হবে কি ভাইয়া আমার কারেক্ট অ্যান্সার। সো এগুলো বুঝে বুঝে সুন্দর মতো করবা। কোনটি নিঃসরণের হার সবচেয়ে বেশি এটাও তোমাদের আসছে। সো নিঃসরণের হার কোনটি সবচেয়ে বেশি, তাহলে PH4, সো ফসফরাস হচ্ছে 31 + 3 মানে হচ্ছে 34। আচ্ছা, না N2O4, নাইট্রোজেনের 14 14 28, অক্সিজেনের হচ্ছে 16 × 4 মানে অনেক বেশি হয়ে যাবে ভাই, এটা অনেক বেশি হয়ে যাবে। সালফার ডাইঅক্সাইড হচ্ছে 64 আর NH3 হচ্ছে 17। সো দেখো এটাও বাদ, এটাও বাদ, আর হচ্ছে এটা 34, এটা 17, তাহলে আমার যেটার ভর কম সেটার নিঃসরণ হার বেশি। সো এটা হবে অ্যান্সার, ঠিক আছে। সো এটা হবে অ্যান্সার। তো এটা কত হয়, 16 16 64, 4 16 64, 64 আর 28 হচ্ছে 64, 74, 84, 92। সো এটা আসবে 92 তোমার আর কি, ঠিক আছে। এত বড়টা আসবে না। কোনটি নিঃসরণের হার সবচেয়ে বেশি আবার আসছে, জলীয় বাষ্প। এবার একটু অন্যভাবে দিচ্ছে, জলীয় বাষ্প মানে হচ্ছে পানি। সো পানির ভর হচ্ছে 18। ওকে, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া হচ্ছে NH3, এটার গ্যাস, এটার ভর হচ্ছে 17। মিথেন হচ্ছে CH4, মিথেনের ভর হচ্ছে 16, আর ইথেন গ্যাস হচ্ছে C2H6, এটার ভর একটু আগে দেখছো 30। তার মানে বলো তো কোনটার হচ্ছে আমার নিঃসরণ হার বেশি, যেটার ভর কম। ভর কম কার, এই যে মিথেন গ্যাস। সো এটা হবে অ্যান্সার। সো এটা অন্যভাবে দিছে, এই সংকেতগুলো অবশ্যই পারা লাগবে, ঠিক আছে ভাইয়েরা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের গলন এবং স্ফুটন সম্পর্কিত আসছে। সো গলন স্ফুটন তো বুঝোই যে গলন মানে কি। গলন মানে হচ্ছে যে তাপমাত্রায় কঠিনটা গলতে শুরু করে তরলে কনভার্ট হচ্ছে। স্ফুটন মানে কি, যে তাপমাত্রায় আমার তরলটা হচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে। তবে একটা কথা বলা লাগবে যে নির্দিষ্ট চাপে, অ্যাটমসফিয়ার প্রেসারে। সো এই হচ্ছে তোমার মোটামুটি গলন স্ফুটন সম্পর্কিত ব্যাপারগুলা। সো গলন স্ফুটনে যে জিনিসগুলো আমাদের এখানে ফেস করা লাগবে সেটা হচ্ছে আমাদের কয়েকটা কোশ্চিন এরকম আসে যে ইউরিয়ার গলনাঙ্কটা চাই, ইউরিয়ার গলনাঙ্ক এটা একটু জানতে চাই। সেটা হচ্ছে মোটামুটি মনে রাখবে 133 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা হচ্ছে সালফারের গলনাঙ্ক, ঠিক আছে। সালফারের গলনাঙ্ক এটা যদি আমার পুরাতন বই অনুযায়ী দেখি সেটা 119 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল পুরাতন বই। এখন একটা বোর্ডে তো পুরাতন বই থেকেও কোশ্চেন করছিল দেখলাম, আর নতুন বই যেটা সেটাই বলা আছে এটা হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড। সো গলনাঙ্ক মানে কি, আর পানির গলনাঙ্ক তো বুঝো, পানিরটা H2O। সো পানির গলনাঙ্ক কত, গলনাঙ্ক ঠিক আছে। গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্ফুটনাঙ্ক কত ভাইয়া, স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখলে মোটামুটি হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখলে আমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হবে। এখান থেকে আরো কিছু জিনিস আছে, আমরা কোশ্চেন সলভ করতে করতে বুঝে যাব, প্যারা নাই, ঠিক আছে। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কি, আচ্ছা আমি একটু গলন আর স্ফুটন, তো তাহলে স্ফুটন মানে কি, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। দেখো স্ফুটন মানে কি, স্ফুটন ব্যাপারটা বোঝায় তাপ দেওয়া, কি দেওয়া, তাপ দেওয়া। আচ্ছা, তাপ নেওয়াকে কি বলে, তাপ নেওয়া। তাহলে স্ফুটনের বিপরীত প্রক্রিয়া নিশ্চয়ই তাপ বের করে নেওয়া, তাপ বের করে নেওয়া। তাহলে তাপ বের করে নেওয়া যে প্রক্রিয়াটা সেটাকে কি বলবো, ঠান্ডা করা। সো ঠান্ডা করাকে বলা হয় ঘনীভবন। তাহলে স্ফুটন আর ঘনীভবন দুইটা পারস্পরিক বিপরীত প্রক্রিয়া। তার মানে স্ফুটন আর ঘনীভবন এই দুইটা কি বিপরীত প্রক্রিয়া। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে স্ফুটন আর ঘনীভবন কি বিপরীত প্রক্রিয়া। সো এই জিনিসটাই আসছে আর কি, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। স্ফুটন হচ্ছে তাপ দেওয়া, ঘনীভবন হচ্ছে তাপ বের করে নেওয়া। সো আমার অ্যান্সার হবে কি ঘনীভবন, বোঝা গেছে। তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে পরিণত হয় ভাই, তরল থেকে গ্যাসীয়, তরল থেকে বাষ্পে গেছে, মানে তরল কঠিন থেকে তরলে যাবে, তরল থেকে গ্যাসীয়তে যাবে। কিভাবে যায় আমি প্রথম টাইপে দেখে আসছি, তাপ দিলে যায়। তাহলে তোমাকে কি করতে হবে, তাপ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তরল থেকে স্পেসিফিক গ্যাসীয়তে গেছে, তাহলে তরল থেকে গ্যাসীয়তে যাইতে গেলে তোমাকে কি করা লাগবে, তার স্ফুটন টেম্পারেচার বা স্ফুটনাঙ্কে পৌঁছাইতে হবে। তাহলে স্ফুটনাঙ্কে তাপ দিতে হবে। যেমন তুমি যদি পানিটিকে তরল থেকে নিয়ে যেতে চাও, পানি হচ্ছে গলনাঙ্ক, তরল হয় 0 ডিগ্রিতে, তুমি এটাকে বাষ্পে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে 0 ডিগ্রি থেকে টেম্পারেচার বাড়ায় তোমাকে 100 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। 100 ডিগ্রি আবার কি, তার স্ফুটনাঙ্ক। তার মানে তাকে তাপ দিতে হবে, এটা ঠিক, তবে কত পর্যন্ত তাপ দিতে হবে, তার স্ফুটনাঙ্কর পরিমাণ তাপ দিতে হবে। তার মানে স্ফুটনাঙ্কে পৌঁছাইলে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। সুন্দর কোশ্চিন, মনে রাখবা। ইউরিয়া সারের গলনাঙ্ক কেবলই দেখাই আসছি 133 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউরিয়ার সংকেত কি, মাঝখানে CO, দুই সাইডে হচ্ছে NH2, মাঝখানে CO, দুই সাইডে হচ্ছে কি ভাইয়া NH2,
ইন ইউরিয়া। সো ইউরিয়া হচ্ছে আমাদের প্রথম জৈব যৌগ, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, ঠিক আছে, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ ইউরিয়া, এই জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট। সো ইউরিয়া সারের গলনাঙ্ক 133 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক দুইটা শিখছিল, একটা হচ্ছে 119 ডিগ্রি আর একটা 115 ডিগ্রি। 115 ডিগ্রি হচ্ছে নতুন বইয়ের আর 119 ডিগ্রি হচ্ছে পুরাতন বইয়ের। এখন অপশনে যদি 115 থাকে অবভিয়াসলি 115 দেখাবো, কিন্তু অপশনে কি 115 আছে? নাই, তার মানে 119 তোমাকে দেখাইতে হবে। পরের কোশ্চেনটা দেখো, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? নতুন রিসেন্ট কোশ্চেন, এটা আবার বলছে যে 115 ডিগ্রি অপশনে আছে। সো এটা নতুন বই থেকে করা হয়েছে, সো এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো বোঝা লাগবে, একটু তোমাদের মাঝে মাঝে কনফ্লিক্ট হয়ে যায়, সো এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দিলাম। গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? একটু আগে দেখছো গলনাঙ্ক নির্ণয় করছো কার কার? আমি দুইজনের গলনাঙ্ক বলছি, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে ইউরিয়া। তার মানে সালফার আর ইউরিয়া এই দুইটা তোমার বই এক্সট্রা করে বলা আছে, সো এই জন্য সালফার আর ইউরিয়া এই দুটা আসলে লাগাই ফেলবা। ওকে, নেক্সট। সো এই গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কিন্তু বিশুদ্ধতা জানা যায়, এটা একটা বিশুদ্ধকরণ পদ্ধতি, তোমরা এটা জানবা, সামনে আমরা সিইউতেও কিছু ব্যাখ্যায় যাব। ওকে, নেক্সট আমাদের কি বলছে? পাতন ও ঊর্ধ্বপাতন সম্পর্কিত বেশ কিছু সমস্যা বলে আমরা দেখব, সেজন্য আমরা কি করব? কনসেপ্ট আলোচনা করে দিই একটু। পাতন মানে তো তোমাকে আমি আগেই বলছি, পাতন মানে হচ্ছে তুমি ফার্স্টে একটা তরল নিবা, সেটাকে হিট দিবা, সেটা কিসে কনভার্ট হয়েছে? বাষ্পে কনভার্ট হয়েছে, এবং পরের ধাপে কি করবা? এই বাষ্পটাকে নিবা, বাষ্প যেটা কনভার্ট হয়েছে এটাকে নিয়ে ঠান্ডা করবা, মানে হিটটাকে রিডিউস করবা, তাহলে এটা কি হয়ে যাবে? আবার তরলে কনভার্ট হবে। প্রথম যে প্রক্রিয়া তুমি হিট দিলা, এটার নাম কি? এটার নাম হচ্ছে বাষ্পে পরিণত করছো, তাই এটার নাম বলা হয় বাষ্পীভবন। তাহলে পাতনের একটা হচ্ছে বাষ্পীভবন, এবং ওই বাষ্পটাকে নিয়ে ঠান্ডা করলা, তাহলে এটার নাম, পরের নাম হচ্ছে ঘনীভবন। তাহলে এই যে বাষ্পীভবন আর ঘনীভবন এই দুইটার যে প্রক্রিয়ার মিশ্রিত রূপ, এটাকে বলা হয় পাতন, ঠিক আছে। পাতন ইকুয়ালস টু, তোমার বইয়ের মধ্যে দেখবি ইকুয়েশনে লেখা আছে পাতন ইকুয়ালস টু, পাতন, আচ্ছা ওইখানে লিখে দিই, পাতন ইকুয়ালস টু কি? পাতন ইকুয়ালস টু হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, ঠিক আছে, বাষ্পীভবন প্লাস ঘনীভবন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। সো নেক্সট আমাদের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। সো ঊর্ধ্বপাতন জিনিসটা কি ভাইয়া? ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন তো আগেই পড়ে আসছে, আবার কতবার পড়াবো ঊর্ধ্বপাতন? সো ঊর্ধ্বপাতনের সংজ্ঞা আমি আর না যাই, আচ্ছা বলে দিই, কঠিন থেকে সেটা ডিরেক্ট হচ্ছে বা তাপ দিলে সেটা বাষ্পে কনভার্ট হবে, বাষ্পে কনভার্ট হবে বা গ্যাসে কনভার্ট হবে, এবং তুমি যদি এটা বাষ্প থেকে হিট বের করে নাও, মানে ঠান্ডা করো, সেটা আবার কঠিনে চলে আসবে। তাহলে কঠিন থেকে বাষ্পতে যাবে, বাষ্প থেকে আবার হচ্ছে কঠিনে চলে আসবে, এটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। সো ঊর্ধ্বপাতনের এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলগুলা, ঊর্ধ্বপাতিত পদার্থগুলা। সো ঊর্ধ্বপাতিত পদার্থগুলো ভাইয়ের সাথে সাথে একটু মনে রাখো, তাহলে দেখবা যে অনেক ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো এক হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, AlCl3, ঠিক আছে। দুই হচ্ছে নিশাদল, নিশাদল মানে এটা হচ্ছে NH4Cl, এটা কিন্তু সংকেতে আসবে, নিশাদলের সংকেত কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে AlCl3, দুই হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, তিন আমাদের যেটা মনে রাখবে সেটা হচ্ছে ন্যাপথালিন। কি এটাকে বলা হয়? ন্যাপথালিন। একদম ঠাডা মুখস্থ করবা এগুলো, ন্যাপথালিন বা থালিন বলে। ন্যাপথালিনের সংকেতটা মনে রাখবা C10H8, C10H8। ওকে, এরপরে আমাদের যেটা আসবে ভাইয়া সেটা হচ্ছে কর্পূর। সো কর্পূরের সংকেত কি? কর্পূর হচ্ছে C10H16O, C10H16O, এটা হচ্ছে আমাদের কর্পূর, ঠিক আছে। সো AlCl3, নিশাদল, ন্যাপথলিন, কর্পূর, তারপরে আয়োডিন, ঠিক আছে, কি আছে? আয়োডিন। সো এরকম বেশ কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখা লাগবে, এক্সাম্পল মাস্ট আসবে, অনেক কোশ্চিন আছে, চলো আমরা সেগুলো সলভ করি। আমাদের বলছে এই যে উপরে এখানে একটা দেখো অণুগুলো খুব কাছাকাছি আছে, তার মানে আমরা ধরে নিলাম এই অণুগুলো হচ্ছে কঠিন অবস্থায় ছিল। কিসে ছিল? কঠিন অবস্থায় ছিল, এবং এটা তাপ দেওয়ার পরে কি একটু দূরে দূরে চলে গেছে, তো এটা বাষ্পে চলে গেছে, বাষ্পে কনভার্ট হয়ে গেছে। তার ফলে কি হয়েছে? অণুগুলোর তাপ দিছো, তাপ দিলে কি হয়েছে? ভাইব্রেট হয়েছে, অণুগুলোর কম্পন বাড়ছে, তারা ছোটাছুটি শুরু করছে, একে অপরের থেকে অনেক ডিস্টেন্সে চলে গেছে, যার ফলে কি হয়েছে? আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কমে গেছে, বাষ্পে কনভার্ট হয়ে গেছে। তো যে বাষ্পে কনভার্ট হইলো, এই বাষ্পে কনভার্ট কি হইলো? কঠিন থেকে ডিরেক্ট বাষ্পে গেছে, তাহলে এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। কি ভাইয়া? ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়া, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কারা দেখে? ঊর্ধ্বপাতিত পদার্থগুলো দেখায়। ঊর্ধ্বপাতিত পদার্থের এক্সাম্পল এখানে সবগুলো দেওয়া আছে। সো সবগুলো কি কি দেওয়া আছে? AlCl3 কিন্তু আমি একটু আগে লিখে দিছি, বাকিগুলো দেখো তোমার এক্সাম্পলের সাথে মিলতেছে না। C6H6 বেনজিন, এটা মিলে না। ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিলে না। C4H8 একটা অ্যালকিন, মিলে না। বিউটিন মিলে না। ওকে, ডান।
নেক্সট, কোন পদার্থটিতে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সম্পূর্ণ হয়? আবারও এক্সাম্পলের থেকে আসছে, তার মানে এটা আছে, এটা একটু সুন্দর করে লিখে দিই, CaCl2, এটা আছে হচ্ছে আয়োডিন, ঠিক আছে, এটা কি আছে আয়োডিন, এটা আছে FeCl3 NaCl, তাহলে আয়োডিন হবে আমাদের অ্যান্সার। আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। এবং মনে রাখবা আয়োডিন যেটা আছে এটা হচ্ছে সলিড বা কঠিন অবস্থায় থাকে, ঠিক আছে। আয়োডিনের এই কোশ্চেনটা আসবে সামনে, দেখবা। আচ্ছা, তাপ প্রদানে কঠিন হতে সরাসরি বাষ্প হয় কোনটি? কঠিন থেকে সরাসরি বাষ্প হয় কি? ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে LCl3 অনেক কমন। আচ্ছা, কোন পদার্থে তাপ দিলে সরাসরি বাষ্প হয়? আবার ঊর্ধ্বপাতিত। সো এখানে আছে হচ্ছে মনে করো আয়রন, তারপর এখানে আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে হচ্ছে আয়োডিন। সো এটা আছে কি আয়োডিন, তার মানে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার আয়োডিন, ঠিক আছে। ওকে, নেক্সট, কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? আচ্ছা, তাহলে এখন শীতল আমাদের হচ্ছে ঊর্ধ্বপাতিত কোনো তরল অংশ ছিল না, এখানে কি বলছে আমাকে তরল করতে হবে, তার মানে এটা ঊর্ধ্বপাতিত পদার্থ না। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটা না? দেখো, নিশাদল ঊর্ধ্বপাতিত, কর্পূর ঊর্ধ্বপাতিত, ন্যাপথলিন ঊর্ধ্বপাতিত, ইউরিয়া হচ্ছে ঊর্ধ্বপাতিত না। একটু আগে শিখছো ইউরিয়ার গলনাঙ্ক, মানে ইউরিয়াকে তুমি কঠিন থেকে তরল করতে পারতেছো, সেই জিনিসটা এখানে বলা হয়েছে, মানে কোনটা ঊর্ধ্বপাতিত না, কোশ্চিনটা বোঝা লাগবে। কোনটিকে তরলে পরিণত করা সম্ভব? আবারও একই কোশ্চিন, মানে ঊর্ধ্বপাতিত না কোনটা? এক্সাম্পল, ন্যাপথালিন, অ্যামোনিয়া, আয়োডিন, কর্পূর। আয়োডিন, কর্পূর, ন্যাপথালিন সব ঊর্ধ্বপাতিত, অ্যামোনিয়া হচ্ছে ঊর্ধ্বপাতিত না। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এবার আসছে এবার ঊর্ধ্বপাতিত পদার্থের এক্সাম্পল, তুতে, খাদ্য লবণ, সোডা অ্যাশ, নিশাদল। সো আমরা জানি তুতে ঊর্ধ্বপাতিত না, তুতে মানে হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, সোডা অ্যাশ, তারপর নিশাদল, নিশাদল হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটু আগে পড়ায় আসছি, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ওকে, ডান। নেক্সট, নিচের কোনটি কর্পূরের সংকেত? একটু আগে তোমাকে আমি ন্যাপথালিন আর কর্পূরের সংকেত শিখে আসছি। সো ন্যাপথালিনের সংকেত এরকম ছিল যে C10H8, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ন্যাপথালিন। আর কর্পূর কিন্তু এরকমই অনেকটা, দেখো কর্পূরে যেটা হয় যে C10 থাকে, H8 হয়ে যায় ডাবল, H16 আর একটা অক্সিজেন এক্সট্রা যোগ হয়, তাহলে C10H16O, এটা হচ্ছে কর্পূরের সংকেত। সো এক ঢিলে দুই পাখি ডান, আগে ন্যাপথালিনটা মনে রাখলা, আর পরে ন্যাপথালিনের C10 নিলা, H8 কে H16 বানাইলা, আর একটা অক্সিজেন অ্যাড করে দিলা, এটা হচ্ছে কর্পূর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। বাকিগুলো হচ্ছে কিন্তু দেখো ভাইয়া, C10H8 এটা কিন্তু ন্যাপথালিন ছিল, C6H6 এটা হচ্ছে বেনজিন, আর এটা কি বলতো C12H22O11, এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে বেনজিন, একটু বলে দিই C6H6 বেনজিন, আর এইটা হচ্ছে আমার সরি C6H6 তো এটা না, C10H8। সো C10H8 যেটা, এটা হচ্ছে ন্যাপথালিন, এটা তো বলেই দিলাম, আর এইটা হচ্ছে আমার বেনজিন, ঠিক আছে। আশা করি ভাইরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এই হচ্ছে অবস্থা। নেক্সট চলো, কঠিন থেকে তাপ দিয়ে বাষ্প, বাষ্পকে ঠান্ডা করে কঠিনে নিয়ে আসছে, এটা হচ্ছে কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন পদার্থ, কঠিন থেকে বাষ্প মানে কি? ঊর্ধ্বপাতন হয়েছে। ঊর্ধ্বপাতিত পদার্থ কি কি ছিল? LCl3 যদি থাকে ওটাই আগে দেখাই ফেলো, LCl3 হচ্ছে আনসার। ওকে, নেক্সট, কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? আচ্ছা, মৌলিক পদার্থ, মৌলিক, মৌলিক মানে কি? মৌলিক মানে তুমি যেই পদার্থকে ভাঙলে ওই সিমিলার পদার্থ ছাড়া আর নতুন কিছু পাবা না। সো আমার দেখো এখানে ন্যাপথালিন আছে, ন্যাপথালিন কি বলছিলাম? C10H8, দেখো কার্বন হাইড্রোজেন দুইটা পাচ্ছি, এটা হতে বলে বাদ। আচ্ছা, কর্পূরের মধ্যে কি পাইছিল? C10H16O, তার মানে এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিনটা পাচ্ছ, তিন ধরনের পদার্থ, এটা তো যৌগিক, এটা তো মৌলিক না। সো তার মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, ওখানে একটা एग्जांपल ছিল কঠিন কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইড যখন কঠিন অবস্থায় থাকবে তখন সেটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ। সো কঠিন কার্বন ডাইঅক্সাইড অনেক সময় লিখে থাকবে কার্বন ডাইঅক্সাইডের পাশে সলিড, এটা কিন্তু ঊর্ধ্বপাতিত হবে, কিন্তু গ্যাস লেখা থাকলে হবে না, গ্যাস লেখা থাকলে হবে না। আচ্ছা, আয়োডিন, এটাও তো কার্বন আর অক্সিজেন, তাহলে এটা হবে না। আর আয়োডিন হচ্ছে এইটা, আয়োডিনে দেখো ভাঙলে আয়োডিন আর আয়োডিন পাওয়া যাচ্ছে, তার মানে একই জাতীয় পদার্থ পাওয়া যাচ্ছে, তার মানে এটা মৌলিক পদার্থ, তার মানে প্রত্যেকটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ। কিন্তু কোশ্চেনে টুইস্ট করে দিছে, ঊর্ধ্বপাতিত ঠিক আছে, বাট ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ কোনটা? সো এটা হবে আমার কি ভাইয়া? আয়োডিন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। স্বাভাবিক তাপমাত্রায় কোনটির ভৌত অবস্থা কঠিন? সো স্বাভাবিক তাপমাত্রায় কোনটির ভৌত অবস্থা কঠিন? তোমাকে আমি আয়োডিনের পাশে লিখে দিছিলাম, আয়োডিন স্বাভাবিক অবস্থায় সলিড অবস্থায় থাকে, আয়োডিন হচ্ছে স্বাভাবিক অবস্থায় কঠিন অবস্থায় থাকে, তাহলে আমার আয়োডিন হবে অ্যান্সার, মাথায় রাখবে এটা। ওকে, নেক্সট, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু? ওই যে কার্বন ডাইঅক্সাইড বলছিলাম, কঠিন কার্বন ডাইঅক্সাইড। সো কঠিন কার্বন ডাইঅক্সাইডকে, কঠিন মানে কি? তা হচ্ছে
সলিড অবস্থায় আছে, তাহলে এই পাশে যখন পাশে সলিড লেখা থাকবে সেটা হবে অ্যান্সার। তাহলে এটা হবে অ্যান্সার। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু এটা কিন্তু হবে না। ভালো মতন খেয়াল করে কোশ্চেনগুলো, প্যাচ দেয় না এরকম না। যশোর বোর্ডের বরিশাল বোর্ড, তারপর কুমিল্লা বোর্ড, এগুলো আচ্ছা বরিশাল বোর্ডের না, যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড একটু টাফ করে, এটা বরিশাল বোর্ডেও আসছে। এটা বেশ একটু কনসেপচুয়াল, যখন আসছে সেই বছর নতুনদের একটু কিন্তু হইলেও ঝামেলা হইতে পারতো। এটা যদি কতে দিত গ্যাসটা আর ঘতে দিত যদি সলিডটা, তাহলে আরো খেলা জমে যাইতো। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের টাইপ ওয়াইজ এমসিকিউ গুলা ছিল। এখন আমরা তো জানোই আমাদের 24 সালে যে বোর্ড এমসিকিউ গুলো আছে সেগুলোর উপর আমরা এক্সাম হলে কিভাবে অ্যাটেন্ড করব সেরকম একটা প্রিপারেশন নিব। ঠিক আছে, তো এক্সাম হলে যেটা আমার সোজা সেটা আমি ফার্স্ট করব, মানে তুমি যেটা দেখবা দেখা মাত্র দাগায় ফেলতে পারবো ওটা ফার্স্ট দেখাই করবা, যেটা পারবো না ওটা ছেড়ে দিয়ে পরেরটা যাবো, টাইম ওয়েস্ট করা যাবে না, যাতে যেগুলো আমি পারি না সেইগুলো আমি চিন্তা করার একটা সময় পাই লাস্টে। সো এইভাবে আমরা এক্সামটা এখন আমি দিব, তোমরা আমার সাথে দিবা ইনশাআল্লাহ, দেখবা যে অনেক ভালো তুমি হচ্ছে বুঝতে পারবা। সো এরকম একটা ফ্লোচার্ট দেওয়া আছে কিভাবে তুমি এক্সাম হলে তুমি হচ্ছে আগাবা। ঠিক আছে, প্রথমটা তুমি দেখেই পারো দাগাই ফেলবা, পরেরগুলো যেগুলো মনে হচ্ছে একটু চিন্তা করা লাগবে রেখে দাও সাইড করে, পরেরটাই যাও। সো তারপরে চিন্তা করাগুলো হালকা দাও, তারপরে যেটা চিন্তা করলে পারবা তারপরে সেকেন্ড হাফে আসবে, আর যেটা কনফিউশন আছে সেটা নিয়ে লাস্টে করবে। এখন তোমার তো নেগেটিভ মার্ক নাই, তাহলে তুমি তো ফাঁকা রেখে আসলে প্রবলেম। তুমি যেটা পারো না সেটাও দেখা গেল লাস্ট পর্যন্ত তুমি পারতেছই না, কাছাকাছি যেটা মনে হয় সেটা দাগায় আসবে অন্তত, তাহলে দেখবা যে উপর 10-20 করে মাঝে মাঝে হয়ে যায়। তুমি কিন্তু মিলে গেলে কিন্তু নাম্বার পাবা, ফাঁকা রাখলে নাম্বার পাবা না। ঠিক আছে, এইগুলো তো ট্রিক্স, ঠিক আছে, চুরি বিদ্যা, এগুলো মাথায় রাখবা। সো নেক্সট চলো, আমাদের কি বলছে, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি মানে কি, যেটা হচ্ছে কঠিন তরল বায়বীয়র মধ্যে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে বায়বীয় সরি কঠিন। সো কঠিন তো এখানে একটাও নাই, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আয়োডিন সব হচ্ছে মোটামুটি গ্যাসীয়। তাহলে গ্যাসীয়র মধ্যে ভাই গ্যাসীয়র তো আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, এটা তো পারতেছি না, এটা পরে চলো। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না? ঊর্ধ্বপাতিত হয় না কোনটা, তার মানে হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ না কোনটা, তুতে। দাগাও ফার্স্ট পরেরটা যাও, এই পুরোটা গোল করে তোমরা। হ্যাঁ, ঠিক আছে। নিচের কোন গ্যাসের ব্যাপনার সবচেয়ে কম? ব্যাপনার সবচেয়ে কম মানে ভর সবচেয়ে বেশি। ভাই অ্যামোনিয়ার ভর হচ্ছে 17, ইথেনের ভর আপনি কেবল পড়ালেন 30, সালফার ডাইঅক্সাইড হচ্ছে 64, কার্বন মনোক্সাইড হচ্ছে, কার্বন আর মনোক্সাইড মানে হচ্ছে 28। তারপর ভর ব্যাপনার সবচেয়ে কম মানে ভর সবচেয়ে বেশি, মানে অ্যান্সার হবে সালফার ডাইঅক্সাইড। তারপর নিচের কোন দুটির ব্যাপনার সমান? ব্যাপনার সমান, আচ্ছা এতক্ষণ বলছি বেশি কম, এখন বলছে সমান। ব্যাপনার সমান মানে কি, দুইজন সেম ওয়েটের, দুইজন সেম দূরত্ব যাবে, তার মানে দুইজনের ভর সমান। তো দুইজনের ভর সমান, তুমি দেখো এখান থেকে এটা কার্বন মনোক্সাইড, তো C2H4 যেটা আছে 12 24 আর 4 28, কার্বন মনোক্সাইড একটু আগে বের করছে 28, দুইটা সমান হয়ে গেছে, এটা হবে অ্যান্সার। সো এটা হবে অ্যান্সার, ঠিক আছে। বাকিগুলো মিলাই দেখবা হবে না। নিচের কোনটির ব্যাপনার সবচেয়ে বেশি? ব্যাপনার সবচেয়ে বেশি মানে কি, যার ভর সবচেয়ে কম। সো এটার ভর 17, এটার ভর হচ্ছে কার্বনেট, এই কার্বনেট 12 অনেক বেশি হয়ে যাবে, এগুলো অনেক বেশি হয়ে যাবে। সো ব্যাপনার সবচেয়ে কম, অ্যামোনিয়া হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট, মোম কোন উপাদান দিয়ে মৌল দিয়ে গঠিত? মোম হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন থাকবে। সো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, ঠিক আছে। ওকে, নেক্সট, আর কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে আমরা জানি ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সো অ্যামোনিয়াম ক্লোরাইড কোথায় আছে? এই যে অ্যান্সার। ওকে, ঊর্ধ্বপাতিত পদার্থ 9 যদি আসে এখানে কিন্তু কোশ্চেন ভালো করে পড়বা, 9 আমরা স্কিপ করে ফেলি। নিচের কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ? আমরা জানি আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ, সেটা গোল করো। নেক্সট চলো, নেক্সট। সো আমাদের এতগুলো কোশ্চেনই আসছিল, সো বুঝতে পারতেছো কিভাবে আমাকে অ্যাপ্লাই গুলো করা লাগবে। এখন আমরা এটা ফাঁকা রেখে আসছিলাম, কই চলো, ফাঁকা রেখে আসছিলাম কোনটা, এটা আমি পারতেছি না কোনোভাবে। সো এখন তুমি চিন্তা করো, ভাইয়া আমার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কার? হয়তো কঠিনের, তারপরে হয়তো তরলের, তারপরে হয়তো বায়বীয়। সো এইটা সবই বায়বীয়, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, আয়োডিন গ্যাস। সো যখন সবগুলোই গ্যাস হবে তখন মনে রাখবা গ্যাসের ক্ষেত্রে যার মোলার মাস বেশি মানে যার ভর বেশি তার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তার হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বেশি হবে। এই জিনিসটা আসলে আসে, তোমরা শুনছো কিনা জানি না, এই জিনিসটা আছে ভ্যান ডার ওয়ালস বল থেকে, ভ্যান ডার ওয়ালস ফোর্স থেকে। ভ্যান ডার ওয়ালস বলের একটা কনসেপ্ট যে গ্যাসীয় অণুগুলোর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল কাজ করে, এবং ভ্যান ডার ওয়ালস বল তার মধ্যেই বেশি কাজ করে যার হচ্ছে মলিকিউলার মাস বা হচ্ছে আমার হচ্ছে কি এটা মানে হচ্ছে আণবিক ওজনটা বেশি, মানে ভরটা বেশি। তাহলে এখানে ভর সবচেয়ে বেশি কার? হাইড্রোজেনের তো 2, নাইট্রোজেনের 14 28, ক্লোরিনের হচ্ছে 71, আর আয়োডিন হচ্ছে জানো আয়োডিনের একটার হচ্ছে 127, তাহলে দুইটার কত ভাইয়া? 254। তার মানে এটার ভর সবচেয়ে বেশি, এটা হচ্ছে অ্যান্সার। সো অ্যান্সারটা এভাবে দাগাইলে হবে না ভাইয়া, অ্যান্সার আমাকে গোল করা লাগবে। সো দেখো তুমি ওইগুলো দ্রুত দাগানোর ফলে এইটার ক্ষেত্রে তুমি দেখবা তোমার এক্সট্রারও 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এক্সট্রা অনেক ভাবার টাইম পাইতেছো, বা দেখা দেখি তো একটা সুযোগ থাকে, যদি সুযোগ থাকে বন্ধুর কাছে দেখতে পারো, তবে এটা নাও করতে পারো তোমার উপর। সো এখানে দেখো আয়োডিন হবে অ্যান্সার। ক্লিয়ারলি বুঝতে পারছি। সো এই ছিল আমার টাইপ ওয়াইজ এমসিকিউ পর্যন্ত। এখন আমরা যেটাই চলে যাব সেটা হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ সিকিউ পার্টে। সো চলো আমরা চলে যাচ্ছি।
সো টাইপ ওয়াইজ সিকিউ পার্টও আমরা আবারও সেম ভাবে কয়েকটা ভাগ করছি। কয়েকটা ভাগের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টাইপটা সেটা মনে রাখবা হচ্ছে ব্যাপন হ্রাস সম্পর্কিত। এই জিনিসটা মাথায় রাখবা, এটা হচ্ছে ব্যাপন হ্রাস সম্পর্কিত একটা, এটাকে ট্রিপল স্টার দিলাম আমি। গলন স্ফুটন সম্পর্কিত যে গ্রাফগুলো আছে, এই গ্রাফগুলোকে ভাইয়া 4 স্টার দিল। আর ঊর্ধ্বপাতন যেটা আছে, আচ্ছা এটাকে আমি 5 স্টার দিব, এটাকে আমি 5 স্টার দিব। আর এটা ঊর্ধ্বপাতন যেটা, এটাকে আমি হচ্ছে 4 স্টার দিলাম। আর এখানে এটা হচ্ছে 3 স্টার। আর আমাদের পদার্থের কণার গতিতত্ত্ব, এটাকে আমি 2 স্টার দিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের স্টার মার্ক। তোমাকে বোঝা লাগবে, মোটামুটি কোশ্চেন আসে এই দুইটা থেকে, গলন ব্যাপন হার থেকে এক সেট আসে, আর গলন স্ফুটন আর পাতন মিলে আর এক সেট আসে। সো এই দুইটাকে জন্য 5 স্টার 4 স্টার, আর এই দুইটা মিলে আর একটা আসে 2 স্টার 3 স্টার দিলাম। ঠিক আছে, বুঝতে হবে ব্যাপারটা ভাই, কোন কোশ্চেন কোথা থেকে আসে। ওকে, সো নেক্সট আমরা তাহলে টাইপ অ্যানালাইসিস ডান। তাহলে আমাদের এখন আমরা টাইপ ভিত্তিক আলোচনা শুরু করি। কঠিন পদার্থের অবস্থা ও কণার গতিতত্ত্ব সম্পর্কিত। আচ্ছা, টাইপ অ্যানালাইসিস থেকে আমি যতদূর পড়াইছি তোমার মোটামুটি রিক্যাপ হয়ে গেছে না? সবকিছু মোটামুটি রিক্যাপ হয়ে গেছে। এখন তোমাকে আমি কোশ্চিন থেকে যদি ব্যাখ্যাটা দিই, ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো আমি কোশ্চিন থেকে দিই পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, এগুলো আমি এমসিকিউ এর মধ্যে সব ব্যাখ্যা দিছি। এমসিকিউ এর মধ্যে পদার্থের অবস্থা, ভৌত অবস্থা কয়টা? 3টা, কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। ফিগার একা দেখালাম। কঠিনের ক্ষেত্রে অণুর কণাগুলো খুব কাছাকাছি থাকে, তরলে একটু দূরে থাকে, বায়বীয়র ক্ষেত্রে আরো দূরে থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনে বেশি থাকে, তরলে কম থাকে, বায়বীয়তে অনেক কম থাকে। গতিশক্তি দেখো তো, অনেক দূরে আছে যেটা, সেটার বেশি, এটার মাঝারি, এটা সবচেয়ে কম। সেই জিনিসগুলো কণার গতিতত্ত্ব দুইটা বিষয়ের উপর কাজ করে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। সো এইগুলো নিয়ে তুমি বায়বীয় নাকি কঠিন নাকি তরল কোন একটা পদার্থ সেটা ব্যাখ্যা করতে পারবা। এই যে সেম ব্যাখ্যাটা এখানে দিবা। সো এই জিনিসটাই আশা করি আসছে, সো এই জিনিসটা থেকে এরকম একটা কাহিনী আছে। উপরের বক্ররেখার বর্ণনা দাও। ভাই বক্ররেখার বর্ণনা কিন্তু এই টাইপের মধ্যে পড়ে না, বক্ররেখার পরে হচ্ছে তোমার গলন স্ফুটনে পড়ে যায়। সো আমি এই জায়গায় তাহলে একটা কাজ করি, আমার কি পয়েন্টস রিক্যাপ একবারে করে ফেলি। এখানে আমরা যে কাজটা করি, রিক্যাপ করে ফেলি। এখন দেখো তুমি শুরুতে কি করছো, এই ধরো আমার উল্টা হয়েছে গ্রাফ, আবারও দেখো কি করতেছে। এই ধরো তোমার একটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে? ওকে, এই যে গ্রাফটা তুমি দেখতেছো, এই গ্রাফের দেখো তুমি ধরো এই সাইডে তুমি টেম্পারেচার নিতেছো, তাপমাত্রা, আর এই সাইডে তুমি সময় নিতেছো। সো ফার্স্টে তুমি চিন্তা করো, তোমার এটা একটা কঠিন অবস্থায় আছে। কঠিন অবস্থায় মানে কি, সেটা হচ্ছে 0 ডিগ্রির নিচে আছে। সো ফার্স্টে তুমি এখানে টেম্পারেচার ধরে নাও, ভাই আমার এই জায়গাটায় টেম্পারেচার ছিল -40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সো তুমি এখানে হিট দেওয়া শুরু করছো, তার টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করছে, বেড়ে এই যে পয়েন্টটা এই জায়গায় এসে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় গেছে। সো ফার্স্টে এরকম একটা গ্রাফ হবে, যেখানে টেম্পারেচার তুমি আস্তে আস্তে হিটটাকে বাড়াইছো, সেটা হিট অ্যাবজর্ব করে 0 ডিগ্রিতে পৌঁছায় গেছে। তো 0 ডিগ্রিতে আমরা সবাই জানি এটা কি হয়, সে হচ্ছে কঠিন থেকে তরলে হয়, গলনাঙ্কে চলে যায়। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সে তুমি -40 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসছো। 0 ডিগ্রিতে আসার পরে দেখো এই জায়গায় যে হিটটা সে নিছে, এরপরে সে আর তাপমাত্রা গ্রহণ করবে না। এতক্ষণ -40 থেকে 0 ডিগ্রি পর্যন্ত সে কিন্তু একটা হিট গ্রহণ করছে। এই হিট কাজে লাগিয়ে সে এখন পুরোপুরি কঠিন থেকে তরলে কনভার্ট হয়ে যাবে। কারণ কি, এই যে তরলে কনভার্ট হয়, এই যে এটা কি তার গলনাঙ্ক রেখা। ঠিক আছে, তার মানে 0 ডিগ্রি কি, 0 ডিগ্রি হচ্ছে পানির ক্ষেত্রে যদি চিন্তা করো, 0 ডিগ্রি হচ্ছে পানির ক্ষেত্রে তার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে আগে -40 থেকে 0 ডিগ্রি পর্যন্ত সে বেশ কিছু হিট অ্যাবজর্ব করছে, নিজের মধ্যে নিছে। এখন এই হিটগুলো সে 0 ডিগ্রিতে এসে কাজে লাগাবে। সো 0 ডিগ্রিতে এসে এমন হয় নাই, 0 ডিগ্রিতে এই জায়গায় কিন্তু কিছু তোমার কঠিন পদার্থ থেকে গেছে, মানে বরফ থেকে গেছে, আবার কিছু অংশ তরল হয়েছে। এখন 0 ডিগ্রিতে এসে কি হচ্ছে, এই পুরো অংশটাকে সে কিসে কনভার্ট করছে, তরলে কনভার্ট করবে। তাইলে এই 0 ডিগ্রিটাই তাকে কি বলা হবে, এই 0 ডিগ্রিকে বলা হবে যে গলনাঙ্ক রেখা। কি রেখা বলা হবে ভাইয়া? গলনাঙ্ক রেখা। কি রেখা বলা হবে? গলনাঙ্ক রেখা। তো আমি আর একটু সুন্দর করে এঁকে দিই যে 0 ডিগ্রিটা এরকম থাকবে আর কি। 0 ডিগ্রিটা আর কি এরকম থাকবে, এই যে, ঠিক আছে, এই 0 ডিগ্রিটা আর কি এরকম থাকবে। ঠিক আছে, তো ফার্স্টে এরকম ছিল, এই যে ফার্স্টে এরকম ছিল, পরবর্তীতে সেটা এরকম অবস্থায় গেল। প্রথমে হিটটা নিল, টেম্পারেচার বাড়লো, পরে এই জায়গায় যে টেম্পারেচারটা কি হয়ে গেল ভাইয়া, স্থির হয়ে এক জায়গায় কঠিন প্লাস তরল থেকে সে এখন তরলে, পুরোপুরি তরলে কনভার্ট হবে। তো পুরোপুরি তরলে কনভার্ট হওয়ার পর তাকে যখন তুমি আবার হিট বাড়াবা, সে কিন্তু আবার হিটটাকে নিবে। সো এখান থেকে সে আবারও হিট নিবে,
হিট নিয়ে এখান থেকে যেটা হবে, সে হিট নিয়ে কোন পয়েন্ট পর্যন্ত যাবে সেটা আমি বলে দিচ্ছি। সে হিট নিয়ে এখান থেকে এখানে মোটামুটি 100 ডিগ্রি, এটা তোমার আঁকার দরকার নেই, এটা জাস্ট আমি এটা অ্যাজাম্পশন করার জন্য আঁকছি। এখান থেকে এখানে সে হিট নিবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। সো তুমি দেখছো এই জায়গায় সে কিন্তু কঠিন অবস্থায় ছিল, এই যে -40 ডিগ্রি মানে বরফ জমেছিল, কঠিন। কঠিন থেকে সে হয়েছে হিট নিয়ে সে কিন্তু এই জায়গায় 0 ডিগ্রিতে গেছে, গলনাঙ্কে পৌঁছাইছে। গলনাঙ্কে পৌঁছানো মানেই টোটাল বরফটা যে পানিতে কনভার্ট হয়েছে এমন না, জায়গায় কঠিনও আছে তরলও আছে, কিছু অংশ তরল হয়েছে কিছু অংশ কঠিন। সো এতক্ষণ যে হিটটা নিছে এই সময়টা সে তার অবস্থানটা পরিবর্তন করবে। সো এই জায়গায় যা তার অবস্থা পরিবর্তন হবে, এটাকে বলা হয় সুপ্ত তাপ, ঠিক আছে। এই জায়গায় অবস্থার পরিবর্তন করার জন্য এই জায়গায় কোনো হিট নিবে না, বাট অবস্থার পরিবর্তন হবে। সো এটা হচ্ছে গেল। সো এরপরে সে যখন পুরোপুরি এই জায়গায় এসে এই পয়েন্টে এসে কিন্তু সে পুরোপুরি তরলে কনভার্ট হয়ে গেছে, তারপর আবার হিট নেওয়া শুরু করবে। হিট নিলে সে এরকম করতে করতে এই পয়েন্টে পৌঁছাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে কি হয়, এই পয়েন্টে এসে কিন্তু এই পয়েন্টে আসার পরে সে আবার হিট নিবে না। সে আবার যখন হিট নিবে না, তখন যখন হিট নিবে না মানে এই জায়গায় তো হিট না নিলে, তখন এই গ্রাফটা বোঝানোর জন্য আমাকে তখন এইভাবে আবার একটা প্যারালাল রেখা আঁকতে হবে, সো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় সে কিন্তু পুরোপুরি বাষ্পে কনভার্ট হয় নাই, এই জায়গাতে তরল প্লাস বাষ্প পুরোটা কনভার্ট হয় নাই, এই জায়গায় কিন্তু সে তরল প্লাস বাষ্প অবস্থায় আছে। সো এতক্ষণ যে সেই হিটটা নিল তরল থেকে বাষ্পে কনভার্ট হওয়ার জন্য 100 ডিগ্রি পর্যন্ত যে হিটটা নিছে, এই হিটকে কাজে লাগিয়ে সে এখন এই জায়গাটায় সে যেই তরলগুলো আছে সেগুলোকে বাষ্পে কনভার্ট করবে, আর বাষ্প তো বাষ্প হয়েই আছে। এরপরে আবার কি করবে, আবার সে কিছুক্ষণ পরে হিট নেওয়া শুরু করবে। সো এই জায়গায় কিন্তু সে পুরোপুরি বাষ্পে কনভার্ট হয়ে গেছে, এই জায়গায় কিন্তু সে পুরোপুরি তরলে, এই জায়গাটা সে পুরোপুরি তরলে কনভার্ট হয়ে গেছে, আর এই জায়গায় কিন্তু সে কঠিন অবস্থায় ছিল। তাহলে এই হচ্ছে আমার কঠিন, যেই জায়গায় যে খাড়া হয়েছে এই জায়গা কঠিন, যে জায়গায় খাড়া হয়েছে এখানে তরল, যেখানে খাড়া হয়েছে এখানে বাষ্প, যেখানে আনুভূমিক আছে সেই রেখাগুলো হচ্ছে কঠিন প্লাস তরল, আর একটা হচ্ছে তরল প্লাস বাষ্প। এই যে কঠিন প্লাস তরল এই জায়গাকে বলা হয়, এটাকে বলা হয় সুপ্ত তাপ। এই জায়গায় এই পয়েন্টে সে কোনো টেম্পারেচার নেয় না, তাপমাত্রা বাড়ায় না, শুধুমাত্র এতক্ষণ যে টেম্পারেচারটা সে নিছে সেই টেম্পারেচারটার অবস্থান চেঞ্জ হয়েছে। এই গ্রাফটা আঁকাটা আমার একটু এটা ছোট হয়ে গেছে, সো এটা একটু বড় করে ফেলবা তোমরা, ঠিক আছে। এই জিনিসটা আমি একটু বড় করে দিচ্ছি, অ্যারোটা বড় করে দিলাম আর কি, আর কিছুই না, ঠিক আছে। সো অ্যারোটা বড় করে দিলাম। সো এই জিনিসটা আঁকাটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, আশা করি তুমি বুঝে ফেলছো। সো এই ব্যাখ্যাগুলো সামনে আসবে, আশা করি আমরা এগুলোর ব্যাখ্যা দিতে পারবো। আর বাকিগুলো খুব ইজি, বাকিগুলো নিয়ে তোমার হচ্ছে অত কনসেপ্ট নিয়ে, এই জন্য আমি বলতেছি তুমি যা পড়ছো মোটামুটি সব কনসেপ্ট পড়াই আছে। এখন তোমাকে জাস্ট কি করবো, এত কনসেপ্ট ভিত্তিক না আলোচনা করে তোমাকে আমি কোশ্চিনগুলো সুন্দর করে 2-1টা করে সলভ করে দিই, এবং তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস যতদূর আমার জানা আছে, তো টেস্ট পেপার সলভিং ক্লাস যেহেতু আছে, তুমি হচ্ছে ওখান থেকে তোমার প্রতিটার অ্যান্সার পেয়ে যাবে। আবার এইগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা সহ পিডিএফ সলভ সেটাও তুমি কিন্তু কোর্সে অ্যাড করা হবে। সেটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই, যেহেতু আমি এই কোশ্চেনটা আসছিল এটা আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। এখন তুমি এইটাই আসো, আমাদের একটা কোশ্চেন আছে যশোর বোর্ড 2023, আমি প্রতিটা টাইপ থেকে একটা করে সুন্দর কোশ্চেন সলভ করে দিচ্ছি। সো উদ্দীপকের বক্ররেখাটির বর্ণনা দাও, উদ্দীপকের বক্ররেখাটির বর্ণনা দিতে বলছে। সো গ নাম্বারে তো এখানে দেখো, এখানে কি হয়েছে, ফার্স্টে এই যে বোঝা যায় কিনা আমি একটু করে দিই, একটু বড় করে দিই। ওকে, ফার্স্ট অফ অল বড় করলাম। এবার দেখো, এবার মনে হয় দেখা যায় উদ্দীপকের বক্ররেখাটা আছে হচ্ছে এরকম, এই যে উদ্দীপকের বক্ররেখায় ফার্স্টে এটা বাড়ছে। দেখো ফার্স্টে তাহলে টেম্পারেচার সে নিছে, কঠিন টেম্পারেচার নিছে, টেম্পারেচার নিয়ে কঠিন থেকে কি হয়েছে, কঠিন অবস্থায় আছে, টেম্পারেচার নিল, নেওয়ার পরে এই জায়গায় এসে সে টেম্পারেচার আর নিতেছে না। তাহলে এই জায়গায় কি অবস্থায় আছে, আমি একটু আগে তোমাকে যা বুঝালাম, এই জায়গায় সে কঠিন অবস্থায় আছে, এখানে কঠিন প্লাস তরল অবস্থায় আছে, আবার এই জায়গায় এসে কি হয়েছে, সে তরলে কনভার্ট হয়ে গেছে, এবং এই তরলে কনভার্ট হয়েছে, তরল থেকে সে কি হয়েছে, বাষ্পে গেছে। তো এই জায়গায় বাষ্প প্লাস তরল আছে, আলটিমেটলি এই জায়গায় কি হয়েছে, বাষ্প প্লাস তরলের পরে এই আলটিমেটলি এই জায়গায় যে বাষ্পে কনভার্ট হয়ে গেছে। সো আমি যে ব্যাখ্যাটা তোমাকে এতক্ষণ ধরে দিলাম সেই ব্যাখ্যাটা এখানে চাইছে, আলটিমেটলি ইনশাআল্লাহ তুমি এখান থেকে ব্যাখ্যা করে আসতে পারবা। জাস্ট বলবা যে এ পয়েন্টে হচ্ছে সে তাপমাত্রা গ্রহণ করতেছে, এ থেকে বি পর্যন্ত সে তাপমাত্রা গ্রহণ করতেছে, যে তাপমাত্রাটা গ্রহণ করলো সেটাকে কাজে লাগিয়ে বি থেকে সি পয়েন্টে সম্পূর্ণ তরলে পরিণত হচ্ছে। তাহলে এই যে বি থেকে সি পয়েন্ট, এই যে স্থির বিন্দুটা, এটাকে বলা হয় তার গলনাঙ্ক রেখা। কি বলা হয়, যেহেতু সে গলে গলে সব তরলে যাচ্ছে, এটাকে বলা হয় তার গলনাঙ্ক রেখা, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় সে পুরো তরলে, সো তরল, এবার এই জায়গায় সে পুরো তরলে, সো তরল থেকে সে আবার টেম্পারেচার নিয়ে সে তার
এই জায়গায় চলে গেল, এই জায়গায় টেম্পারেচার এই পর্যন্ত গ্রহণ করলো, এতক্ষণ যে টেম্পারেচারটা সে নিল সেই টেম্পারেচার কাজে লাগিয়ে এখন এই জায়গায় সে কি হচ্ছে, এই জায়গায় সে বাষ্পে কনভার্ট হচ্ছে, তরল থেকে সে বাষ্পে কনভার্ট হচ্ছে। তাহলে এই পয়েন্টটাকে কি বলা হবে, তার হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। ভালো করে বুঝো ভাইয়া, স্ফুটনাঙ্ক রেখা বলা হবে এই পয়েন্টটাকে। আর এই জায়গায় সে টোটালি বাষ্পে কনভার্ট হয়ে গেছে। সো এই জিনিসটা ব্যাখ্যা দিবা। ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের এ আর এফ বিন্দুতে অনুসময়ে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আন্তঃকণা গতিশক্তির তুলনামূলক আলোচনা করো। মানে এটা হচ্ছে টাইপ নাম্বার 3 আর টাইপ নাম্বার 1 এর একটা মিশ্রিত রূপ। তাহলে এ বিন্দুতে কি ছিল, দেখো চিন্তা করো, এ পয়েন্টে সে কঠিন অবস্থায় ছিল, ঘ নাম্বার তো ব্যাখ্যা ওইদিকেই দিছি। আর এফ পয়েন্টে সে দেখো তো একদম এফ লাস্ট পয়েন্ট না, এফ পয়েন্টে কি ছিল, এফ পয়েন্টে সে ছিল হচ্ছে মোটামুটি, এফ পয়েন্টে সে ছিল হচ্ছে মোটামুটি আমাদের একদম ওই যে এফ পয়েন্ট এইটা। সো এই যে এফ পয়েন্টে সে ছিল হচ্ছে বাষ্প অবস্থায়। তাহলে কঠিন আর বাষ্পের তুমি তুলনামূলক আলোচনা, ভাই আমি তো আগেই দিয়ে আসছি। কঠিন কি, কঠিন হচ্ছে এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি, আর বাষ্পের ক্ষেত্রে কি আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম, কারণ এই অণুগুলো দূরে দূরে থাকে। এটার গতিশক্তি কম, এটার গতিশক্তি বেশি। ঠিক আছে, এই জিনিসগুলোই জাস্ট বলে দিবা। কঠিনের কিছু বৈশিষ্ট্য বলবা, বাষ্পের কিছু বৈশিষ্ট্য বলবা। ঠিক আছে, কঠিনের আয়তন আছে, জায়গা দখল করতেছে, আর বাষ্প কি যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের পুরো জায়গাটাই দখল করে নিচ্ছে। এই টাইপের কিছু বৈশিষ্ট্য আমরা তো জানি, এগুলো আমরা বলে ফেলতে পারবো। সো আমি একটা তোমাদের করে দেখাই দিলাম। আর একটা দেখো, এই যে যেটা আসছে, উদ্দীপকের 1 নং বিকারের তাপীয় বক্ররেখায় কয়টি আনুভূমিক রেখা পাওয়া যাবে। সো দেখো আনুভূমিক রেখা, এই 1 নম্বর যে বিকার এটা ছিল বরফ, তাহলে বরফ হচ্ছে কঠিন। তাহলে এই কঠিনকে তুমি যদি আঁকো, ফার্স্ট অফ অল এই যে এরকম, আমি আর পুরোটা আঁকতেছি না, তুমি এরকম দেখো যে আমাদের এরকম একটা পাওয়া যায়, তারপর এরকম একটা পাওয়া যায়। আনুভূমিক রেখা কি পাওয়া যায়, কয়টা পাওয়া যায় ভাই, এই যে এখানে একটা পাওয়া যায়, এখানে একটা পাওয়া যায়, এখানে যেটা পাওয়া যায় সেটা থাকে কঠিন প্লাস তরল, এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তরল প্লাস বাষ্প। এখানে থাকে সে কঠিন, এখানে থাকে তরল, এখানে থাকে বাষ্প। তবে আনুভূমিক রেখা দুইটা পাওয়া যায়। মানে আমি এই রেখাটা তোমার আঁকা লাগবে আলটিমেটলি। এই আঁকাটা আমি তোমাকে কেন দেখে আসছি এই জায়গায়, আশা করি বুঝতে পারছো। এই আঁকাটা কিন্তু তোমার পারা লাগবে, এক্সামে যে কোনো সময় এই আঁকাটা আঁকতে দিবে, সেই জন্য এই রেখাটাই জাস্ট এঁকে দিবা। ঘ নম্বরে বলছি উদ্দীপকের 2 নং বিকারের তাপীয় বক্ররেখা 1 নং এর অনুরূপ হবে কিনা। 2 নং এ কি আছে আমি একটু বলে দিচ্ছি ভ্যারিয়েশন গুলা। 2 নং এ আছে হচ্ছে ন্যাপথালিন। তাহলে ন্যাপথালিনের তাপীয় রেখা কি এর মতো হবে, এটা হচ্ছে 1 নং এর তাপীয় রেখা। ঠিক আছে, আর 2 নং এর তাপীয় রেখা যেটা, সেটা হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন তো ভাই ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থে কোনো তরল থাকে না। এটা ডাইরেক্ট কি হয়, কঠিন থেকে হিট দিলে সেটা কিসে কনভার্ট হয়, কঠিন থেকে হিট দিলে ডাইরেক্ট বাষ্পে কনভার্ট হয়। তাহলে এটাই তো তরলের অংশটা মিসিং, তাহলে এটা কিন্তু সেম হবে না। তাহলে ন্যাপথালিনেরটা কেমন হবে, ন্যাপথালিনের তোমরা একটু লিখে ফেলবা। সেটা হচ্ছে ফার্স্টে কঠিন থেকে সে হিট নিবে, কঠিন থেকে হিট নিয়ে এই জায়গায় সে একটা অংশ স্থির থেকে এই জায়গায় চলে যাবে। তাহলে জাস্ট একটা হবে, একটা আনুভূমিক রেখা হবে, এখানে দুইটা হবে, কারণ এই জায়গায় সে কি ছিল সলিড, এই জায়গায় কি ছিল সলিড প্লাস বাষ্প, মানে ভ্যাপার, বাষ্পের ইংলিশ হচ্ছে ভ্যাপার। ঠিক আছে, এই জায়গায় কিন্তু তরল না, এই জায়গায় ছিল কি সলিড প্লাস লিকুইড, কঠিন প্লাস তরল। কিন্তু এখানে তো তরল হয় না, এখানে বাষ্প হয়ে যায়। তাহলে সলিড, তারপরে সলিড প্লাস বাষ্প হয়ে যায়, এবং যখন এখানে আবার হিট নেওয়া শুরু করছে তার মানে তখন সে পুরোপুরি বাষ্পে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। তাহলে 2 নম্বর রেখাটা এতটুকু আসবে, 1 নম্বরটা এরকম হবে, সেম হবে না। সেই জিনিসটা আরো কয়েকবার আছে, তোমরা এগুলো তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসে পেয়ে যাবা, এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা সহ অ্যান্সার পেয়ে যাবা। আর এখানে ব্যাপন হারের একটা কোশ্চেন দেওয়া আছে, 1 ও 2 নং বেলুনের কোন গ্যাসের ব্যাপন হার বেশি। সো ব্যাপন হার আমরা এমসিকিউ করে আসছি। 1 নং পাত্র গ্যাসের তাপ, এই যে আবার আসছে কি, আমি একটু বড় করে দিই, আমাদের হচ্ছে এই যে আমাদের বলছে কি আবার পদার্থের উপর তাপ প্রদান, লেখচিত্র তো আমরা হচ্ছে কেবলই শিখে আসলাম, পারবো। ঘ নাম্বার বলছে 1 ও 2 নং বেলুনের কোন গ্যাসের ব্যাপন হার বেশি। সো 1 নম্বর বেলুনে কি আছে, H2S আছে, H2S, এটার ভর বের করবা। তাহলে ফার্স্টে কথাটা লিখবা, থিওরি পার্টটা লিখবা, আমি একটু লেখা শিখাই দিই। ফার্স্টে তোমার কাজ হচ্ছে থিওরি পার্টটা লেখা। বলবা যে আমাদের যেই 1 ও 2 নং বেলুনের মধ্যে যেই গ্যাসের ভর কম তার ব্যাপন হার বেশি। এই থিওরি পার্টটা ফার্স্টে লিখে ফেলবা, তারপর লিখবা ভর বের করবা। তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 2, সালফারের ভর হচ্ছে 32, তাহলে এটা আসে 34। আর 2 নাম্বার পাত্র যেটা আছে, সেটা বেলুন আছে, সেটা হচ্ছে NH4 14 আর 3 17। ঠিক আছে, তার মানে এটার ভর কম। তাহলে 2 নম্বর যেটা, 2 নম্বর বেলুন নাম্বার 2, এটার ভর কম। এই যে 2, এটার হচ্ছে কি, এটার হচ্ছে
2 নাম্বার যেটা বেলুন এটার হচ্ছে ভর কম, মানে লিখবা এটা বাংলায়, তার ব্যাপন হার বেশি হবে। তো এইভাবে সুন্দর করে একটু সাজায় লিখলেই দেখবা যে ঘ নম্বরে ফুল মার্কস পাবা। প্রথম কথা আমি বলি যে তোমাকে এখানে যেটা করা লাগবে, কয়েকটা থিওরিটিক্যাল পার্ট এখানে ডেরাইভ করা লাগবে, কারণ এখানে কোশ্চেনটা খুব বড় না, কোশ্চেনটা ছোট। সো বলবা 1 আর 2 নং বেলুনের মধ্যে যার ভর কম তার ব্যাপন হার বেশি, ব্যাপন হারের সংজ্ঞাটা চাইলে দিতে পারো, আর যদি বেশি লেন্দি মনে হয় দেওয়ার দরকার নেই, তারপর ভর বের করে তোর দেখাবা। ভর আবার লিখবা যে যেহেতু আমাদের 2 নং পাত্রে অ্যামোনিয়ার ভরটা কম, তাহলে এটার ভর কম, তাহলে এটার হচ্ছে অল্প সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে এটার ব্যাপন হার কি হবে ভাইয়া, বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটা লিখে ফেলবা। তো আমাদের মোটামুটি এই টাইপ থেকে আরো আছে কিছু কোশ্চেন, এটা তাপীয় রেখা আঁকতে বলছে, আবারও বলছে গতিতত্ত্বের আলোকে আলোচনা করে, এগুলো সবই পারবা, এটাও সেম টাইপের কোশ্চেন। তো এইগুলো সবগুলোর তুমি ব্যাখ্যা সহ তোমার যে পিডিএফ তুমি কোর্সের মধ্যে পেয়ে যাবে, এটা নিয়ে একদমই তোমার হচ্ছে চিন্তা করার দরকার নাই। আমরা নেক্সট টাইপে চলে যাচ্ছি, ব্যাপনার সম্পর্কিত। ভাই দেখছো ব্যাপনার সম্পর্কিত তো করেই আসলাম এদিকে। সো এখানে টাইপের মধ্যে একটু ঝামেলা হয়েছে। সো একই কথা যে ব্যাপনহার যার হচ্ছে ভর কম তার ব্যাপনহার বেশি, এই একটা কথা মনে রাখবা। ব্যাপনের সংজ্ঞা, নিঃসরণের পার্থক্য, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, আগে তারপরে এখানে আসো, এই যে জিনিসটা বলছে একই টাইপের একই হচ্ছে ভ্যারিয়েশনের কোশ্চেন। সো এখানে আমাকে বলছে যে এখানে একটা পাত্র এঁকে দিছে, এই পাত্র একে আমাদেরকে কি বলতেছে, পাত্র একে আমাদেরকে বলতেছে এখানে একটা গ্যাস আছে যেটা হচ্ছে HCl, এখানে একটা গ্যাস আছে যেটা হচ্ছে এই পাত্রে HCl, ওই প্রান্তে একটা গ্যাস আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা আর কি আসে অ্যামোনিয়া থেকে। সো এই পাত্রে তুমি ধরে নিবা আছে অ্যামোনিয়া, আর এই পাত্রে আছে হচ্ছে HCl। এটা হচ্ছে আমার মোটামুটি এখান থেকে এটা দেওয়া আছে 40 সেন্টিমিটার, এই যে এখান থেকে এটা, আর এখান থেকে এটা দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি পুরোটার দৈর্ঘ্য কত ভাইয়া, 100 সেন্টিমিটার। এই হচ্ছে মোটামুটি অবস্থা। ঠিক আছে, সেই হচ্ছে আমাকে কোশ্চিন দেওয়া হয়েছে, বলছে উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন। দেখো তো ভাইয়া, এই জায়গায় অ্যামোনিয়া আর HCl যেটা রিয়াকশন করছে, গ নাম্বার তুমি বলবা ভাইয়া এখানে স্যার এখানে হচ্ছে যেহেতু অ্যামোনিয়া আর HCl রিয়াকশন করে একটা নতুন ধর্মী পদার্থ পায়, তাহলে এটা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞাটা দিবা, অবশ্যই থিওরি পার্টটা অ্যাড করবা, ফার্স্টে থিওরি পার্টটা অ্যাড করবা, বা প্রথমে যে কোশ্চিনের অ্যান্সারটা আছে ওটা লিখবা, লিখার পরে কেন এটা রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা দিবা। তাই অ্যামোনিয়া আর HCl রিয়াকশন করে আমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করতেছে। সো এই যে সাদা ধোঁয়াটা তৈরি করছে, এটা সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ। এটা সম্পূর্ণ কি পদার্থ, একটা ভিন্নধর্মী পদার্থ। যেহেতু এটা সম্পূর্ণ একটা ভিন্নধর্মী পদার্থ, তার মানে এটা বলে দিবা রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা দিবা। রাসায়নিক পরিবর্তন কি, কোনো দুইটা পদার্থ বা যে কোনো পদার্থ রিয়াকশন করে নতুন ভিন্নধর্মী সম্পূর্ণ একটা পদার্থ যদি জেনারেট হয়, তৈরি হয়, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। সেই কথাটা বলে দিলেই তোমার নাম্বার এখান থেকে তুমি পেয়ে যাবা। ঘ নাম্বার বলছে উৎপন্ন সাদা ধোঁয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ লেখো। এটা আমি এমসিকিউ এর মধ্যে বলছিলাম, এ প্রান্তে কে আছে, এ প্রান্তে আমি যদি এখানে একটা পাত্র এঁকে দিই, সো এই পাত্রটা আমি এত কিছুর ব্যাখ্যা এখানে লাগবে না, এখানে ম্যাথও করতে দেয় না তোমাকে, জাস্ট তোমাকে ব্যাখ্যাটা চাইছে। সো ব্যাখ্যাটা জাস্ট ভর দিয়ে বিদে দিলেই হচ্ছে। তো এখানে এ প্রান্তে আছে হচ্ছে কি ভাইয়া HCl, বি প্রান্তে কি আছে তুমি সুন্দর করে আঁকবা এটা। ঠিক আছে, HCl অ্যামোনিয়া। সো এখান থেকে মিডিল পয়েন্ট তুমি আঁকবা, যে মিডিল পয়েন্ট যদি এটা পুরোটা দেখো 40 আর 60 মানে পুরোটা 100, তাহলে মিডিল পয়েন্ট হচ্ছে 50 সেন্টিমিটার। সো তোমাকে বলছে এ প্রান্তের কাছে কেন তৈরি হয়েছে ভাইয়া, তুমি চিন্তা করো যে আমার NH3 যেটা তুমি এভাবে লিখবা যে আমার এখানে এ প্রান্তে আছে HCl, বি প্রান্তে আছে NH3। সো এই প্রান্তে যে HCl গ্যাসটা আছে তার আণবিক ভর হচ্ছে 36.5, আর বি প্রান্তে যে অ্যামোনিয়া গ্যাসটা আছে তার আণবিক ভর হচ্ছে 14 আর 17। তার মানে যা এবার লিখবা যার আমরা জানি যার ভর কম তার ব্যাপন হার বেশি, তাহলে এখানে ভর হচ্ছে অ্যামোনিয়ার কম, তাহলে অ্যামোনিয়া হচ্ছে বি প্রান্ত থেকে এই নলের মিডিল পয়েন্ট অতিক্রম করে তার বেশি দূরত্ব অতিক্রম করে ফেলবে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে অ্যামোনিয়া বি প্রান্ত থেকে এই ডিস্টেন্সটা বলা ছিল দেখো 50-র বেশি, এটা বলা ছিল 60 সেন্টিমিটার। ঠিক আছে, আর HCl কি মোটা, তার মানে এটার ব্যাপন হার কি হবে, যে ভর বেশি ব্যাপন হার কম, তাহলে এ মিডিল পয়েন্ট যাইতে পারবে না, অল্প পরিমাণ যে এই জায়গায় মিলিত হবে, মিলিত হয়ে দুইজন মিলে একটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করবে। সো এই জন্য দেখো 50-র কম গেছিল, ও গেছিল হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা এই ব্যাখ্যাটাই সুন্দর মতো আগে আঁকবো ফিগার, এবং একে বলবো যার ব্যাপন হার যার ভর কম তার ব্যাপন হার বেশি। সো অ্যামোনিয়ার ভর কম তাই এটা বেশি দূরত্ব অতিক্রম করছে, তাই এটা হচ্ছে আর এটা কম দূরত্ব অতিক্রম করছে, তাই সাদা ধোঁয়াটা এ প্রান্তের কাছে এবং বি প্রান্ত থেকে দূরে তৈরি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝছো তো? এই কথাগুলো লিখবা, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম এখানে না করলেও তুমি ফুল মার্কসই পাবা, সুন্দর মতো ব্যাখ্যাটা দিতে হবে। ওকে,
সো এই হচ্ছে অবস্থা। এই কোশ্চেনগুলো বলছে কোন উদ্দীপকের, এগুলো সবই তোমরা ব্যাখ্যা সহ সলভ পেয়ে যাবা, এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করব না। আমি একটু ধারণা দিয়ে দিই তোমাদের, জাস্ট ধারণা দিয়ে দিই কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে। তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে হচ্ছে কি কি আছে, এখানে এটা অ্যামোনিয়া NH3 বোঝা যায় না, অ্যামোনিয়া। এখানে এটা হচ্ছে ইথেন, এটা কি বলা আছে ইথেন। আর এটা বলা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। ঠিক আছে, আমাকে বলছে কোন জারের পাত্রটি আগে ছড়িয়ে পড়বে। অ্যামোনিয়ার ভর কত 17, ইথেনের ভর আগেই পড়ায় আসছি 30, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অনেক অনেক, তো অনেক, যেহেতু এটা অনেক কম, এটার ভর অনেক বেশি, এটার ভর অনেক কম, যেটার যেহেতু ভর কম এটার ব্যাপন হার বেশি, তাহলে অ্যান্সার কি হবে এ পাত্র। ঠিক আছে, এই জিনিসটা তোমরা যেভাবে শিখাইছো এতক্ষণ সেভাবে লিখে ফেলবা। সি জারের গ্যাস পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন, সি জারের পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব, উক্তিটি বিশ্লেষণ করো। সি জারের পদার্থটি কঠিন, আচ্ছা কঠিন পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ব্যাপন কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব, উক্তিটি বিশ্লেষণ করো। আমি তো আগেই বলছি হচ্ছে কঠিন পদার্থ হলে কি হবে, তুমি যখন এটাকে সলিউশনে দিছো, দেখো তো এই যে এটাকে একটা কিসের মধ্যে দিছো, পাত্র, একটা সলিউশনের মধ্যে দিছো, তখন কি আর কঠিন থাকে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে হচ্ছে দ্রবণ হয়ে গেছে, দ্রবণ হয়ে গেলে সেই দ্রবণটাকে আমি আগেই বলছি ব্যাপনের সংজ্ঞা যাও, ব্যাপনের সংজ্ঞা কি কঠিন তরল বা বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। সে কঠিন ছিল, তুমি যখন একে পাত্রের মধ্যে দিছো সে কি হয়ে গেছে, সে কিন্তু একটা সলিউশন বা অ্যাকুয়াস ফর্মে চলে আসছে, এখন সে ছড়ায় যেতে পারবে। ঠিক আছে, সেটা সম্ভব। ঠিক আছে, এই জিনিসটা এগুলো সবই ব্যাখ্যা সহ সলভ তোমরা পেয়ে যাবা। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করি, আর আমরা এখানে গলন আর স্ফুটন সম্পর্কিত টাইপ যেটা একই, দেখো গলন আর স্ফুটনের মধ্যে একই কোশ্চেন, সেম কোশ্চেনটাই, ওই যে বরফ থেকে তাপীয় রেখাটা চাইছে, সো এগুলো সেম আর কি রিপিট আসছে। সো এই কোশ্চেনটাও তুমি দেখছো, দ্যাটস মিন আমাদের টাইপ ওয়াইজ যে সিকিউ পার্টটা ছিল এটা মোটামুটি ডান। এখন আসো লাস্টের টাইপে আসি, পাতন আর ঊর্ধ্বপাতন সম্পর্কিত, পাতন আর ঊর্ধ্বপাতন সম্পর্কিত। সো পাতন আর ঊর্ধ্বপাতন সম্পর্কিত থিওরি সবে আমি এমসিকিউ যতটুকু পড়াইছি অতটুকু হলেই এনাফ। এখন তোমাকে দেখো কয়েকটা জিনিস দেওয়া থাকতে পারে, যেমন তোমাকে পাতন বা ঊর্ধ্বপাতন যদি বলে, ঊর্ধ্বপাতিত কোনো একটা পদার্থ কোনো একটা মিশ্রণ থেকে আলাদা করা কিন্তু ইজি, কারণ ঊর্ধ্বপাতনের তরল প্রক্রিয়াটা নাই, ডিরেক্ট কঠিন থেকে বাষ্পে চলে যাবে, মানে মাঝে একটা প্রক্রিয়া নাই, একটা প্রক্রিয়া নাই মানে কি, এটা ইজিয়ার পদ্ধতি। তাহলে ঊর্ধ্বপাতিত কোনো একটা পদার্থ তুমি যদি আলাদা করতে চাও, ধরো আমার একটা মিশ্রণ আছে, সোডিয়াম ক্লোরাইড আছে যেটা আমার ঊর্ধ্বপাতিত পদার্থ না, আর আছে হচ্ছে আয়োডিন। তো সোডিয়াম ক্লোরাইড আর আয়োডিনের মধ্যে এই যে আয়োডিনটা আছে, এই আয়োডিনটা কি তাপ দিলে কি হবে, তাপ যদি দাও সেটা কি হবে, কঠিন থেকে সরাসরি বাষ্পে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই আয়োডিন কিন্তু আলাদা ফার্স্টে হয়ে গেল, আর সোডিয়াম ক্লোরাইড কি থাকলো, পাত্রের মধ্যে পড়ে থাকলো। তাহলে সোডিয়াম ক্লোরাইড এখন তুমি ধুম করে ধরে আলাদা করে ফেলতে পারবা। সো কোনো কিছুর সাথে যদি ঊর্ধ্বপাতিত পদার্থ থাকে সেটা উড়ে যায়, বাকিটা পড়ে থাকে, তার ফলে যেটা হয় আমার ওই পদার্থটা আমার হচ্ছে নিয়ে নেওয়াটা অনেক ইজিয়ার হয়, মানে বিশুদ্ধ করা বা হচ্ছে আলাদা করা ইজি হয়। সো এই জিনিসগুলো এখানে আছে, দেখো একটা কোশ্চিন এখানে দেওয়া আছে, এখানে একটা কোশ্চিনে বলছে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ, তাহলে বলা আছে এই যে আমি যেটা বললাম ওইটাই, এখানে আয়োডিন আছে আর খাদ্য লবণ তো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা, আর এখানে বলছে বালি আর গ্লুকোজ, এখানে কি বলছে বালি ও গ্লুকোজ। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। আমাকে বলছে তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে। তাহলে দেখো আমাদের আয়োডিন যেহেতু এখানে ঊর্ধ্বপাতিত পদার্থ, আয়োডিন এখানে কি ভাইয়া ঊর্ধ্বপাতিত পদার্থ, আর বাকিগুলো তো ঊর্ধ্বপাতিত না, তাহলে আয়োডিনকে যখন তুমি তাপ বাড়াবা সেই জন্য কি হবে, আয়োডিন সবার আগে হচ্ছে বাষ্পে কনভার্ট হবে। ঠিক আছে, আয়োডিন সবার আগে বাষ্পে কনভার্ট হবে। সো এইটার জন্য তুমি কিভাবে থিওরি পার্টটা লিখবা, এখানে হচ্ছে সবগুলো পদার্থের নাম লিখবা, আয়োডিন, খাদ্য লবণ, বালি, গ্লুকোজ, সবার মধ্যে আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এবার ঊর্ধ্বপাতিত পদার্থের সংজ্ঞা দিবা, ঊর্ধ্বপাতিত পদার্থের সংজ্ঞাটা দিয়ে ফেলবা, সংজ্ঞা দিয়ে বলবা যেহেতু এখানে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থগুলোকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি বাষ্পে কনভার্ট হয়, মাঝের একটা প্রক্রিয়া মিসিং বা মাঝের একটা প্রক্রিয়া তরলে এসে যায় না, সো বাকিগুলো কিন্তু সবকটা তরলে যাচ্ছে, তার মানে আমাদের আয়োডিনটা সবার আগে বাষ্পে কনভার্ট হবে, বাষ্পে রূপান্তরিত হবে। ক্লিয়ার? এই কথাগুলো সুন্দর মতো লিখলে, ঊর্ধ্বপাতনের সংজ্ঞাটা দিলে, তার কিছু এক্সাম্পল দিলে ইনশাআল্লাহ ফুল মার্কস আসবে। আচ্ছা, ঘ নাম্বার, ক পাত্রের উপাদান ও খ পাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণ একই পদ্ধতির ব্যবহার সম্ভব কিনা। ভাইয়া গ নাম্বার যেটা আছে, ঘ নাম্বারে কি হয়েছে, ঘ নাম্বারে বলছে ক পাত্রে কি আছে, ক পাত্রে হচ্ছে আয়োডিন আর সোডিয়াম ক্লোরাইড আছে। আমি আগেই বলছি আয়োডিন আগে সেটা হচ্ছে বাষ্পে কনভার্ট হয়ে যাবে, আর সোডিয়াম ক্লোরাইড পাত্রে কি থাকবে, পড়ে থাকবে। এই সোডিয়াম ক্লোরাইড পরে তুমি পাত্র থেকে আলাদা করে নিবা, এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে ক পাত্র যেটা, এটা তুমি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করবা, এই প্রক্রিয়া
ঊর্ধ্বপাতন। আর খ পাত্র যেটা আছে, খ পাত্র কি আছে, বালি আর গ্লুকোজ। ভাইয়া বালি আর গ্লুকোজ কি আমার ঊর্ধ্বপাতন প্রক্রিয়া আলাদা করা যাবে? গ্লুকোজ আমার হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ না, বালিও আমার ঊর্ধ্বপাতিত পদার্থ না, সো এটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় আলাদা করা যাবে না, এটাকে অন্য ভিন্ন প্রসেসে আলাদা করতে হবে। ভিন্ন প্রসেস হতে পারে এরকম, তুমি হচ্ছে বালি আর গ্লুকোজের একটা দ্রবণ তৈরি করছো, একটা পাত্রের মধ্যে দিয়ে ফেলছো, বালি আর গ্লুকোজকে একটা হচ্ছে পানি নিছো বা একটা কিছু একটা লিকুইড নিছো, এর মধ্যে বালি আর গ্লুকোজকে অ্যাড দিছো, তাহলে বালি আর গ্লুকোজের একটা দ্রবণ পাইছো। এবার কি করবা, বালি আর গ্লুকোজের দ্রবণ পাওয়ার পরে সেকেন্ড স্টেপে কি করবে, এদেরকে পরিস্রাবণ করবা। পরিস্রাবণ করে বালি আর গ্লুকোজকে আলাদা করবা, ঠিক আছে? পরিস্রাবণ করে কি করবা, বালি আর গ্লুকোজ যেটা এটাকে আলাদা করে ফেলবা। সো আলাদা করে ফেললেই তো মোটামুটি আমাদের হচ্ছে আমি বালি গ্লুকোজ আলাদা করে ফেললাম, পৃথকীকরণ করে ফেললাম, কিন্তু পদ্ধতিটা কিন্তু ঊর্ধ্বপাতিত না, তুমি একটা দ্রবণ তৈরি করে পরিস্রাবণের মাধ্যমে আলাদা করলা। সো এই হচ্ছে তোমার ওভারঅল এখানকার থিওরি পার্টটা ছিল। সো আমাদের এখন দেখতে হবে 2024 সালের বোর্ডে যে সিকিউ গুলো আসছে তার মধ্যে থেকে একটা সিকিউ আমি তোমাকে বুঝাই দিব যে কিভাবে তুমি লিখলে ফুল মার্কস ক্যারি করতে পারবা। সো বাকিগুলোর কোশ্চেনের অ্যান্সার সহ পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবা, এটা নিয়ে তোমার ঝামেলায় পড়ার দরকার নাই বা দুশ্চিন্তা করার কোনো রিজন নাই, ঠিক আছে? সো দেখো আমাদের হচ্ছে এক্সাম হল স্টাডিজ আগের দিনও বলা হয়েছে যে ফার্স্টে তোমাকে কোশ্চেনটাকে পিক করতে হবে, 8টা কোশ্চেন থাকবে, পড়া লাগবে। সেকেন্ড হচ্ছে কোশ্চেনটা তুমি কিভাবে অ্যান্সার করবে সেটা মাথার মধ্যে সাজাইতে হবে, ভাইয়া যেভাবে বলছি এভাবে সাজাবা। আচ্ছা, থার্ড হচ্ছে তোমাকে সুন্দর মতো প্রেজেন্টেশন দেওয়া লাগবে, প্যারা প্যারা করে লেখা লাগবে, কাটাকাটি করা যাবে না। থিওরি অনুধাবনমূলক জ্ঞানমূলকের ক্ষেত্রে বেশ কম্প্যাক্ট ভাবে লেখার ট্রাই করা লাগবে। ঘতে যেটা করা লাগবে তোমার আগের অনুধাবন জ্ঞানমূলক পার্টটা একটু একটু করে বলা লাগবে। ঊর্ধ্বপাতনের কথা বলতেছে, ঊর্ধ্বপাতনের সংজ্ঞা এক্সাম্পল গুলো অ্যাড করার জায়গা থাকলে অ্যাড করতে হবে, তাহলে দেখবা ফুল মার্কসটা পাচ্ছ, ঠিক আছে? সো প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে। সো আমি প্রথমটাই করে দিচ্ছি তোমাকে বা বুঝাই দিচ্ছি, আমি একটা করবো না, আমি সবগুলো করাই দিচ্ছি তোমাকে। প্রথমটা কি বলছে, একটি পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে। দেখো একটি পদার্থের গলনাঙ্ক দেওয়া আছে হচ্ছে 133 ডিগ্রি সেন্টিগ্রেড আর স্ফুটনাঙ্ক দেওয়া আছে 242 ডিগ্রি সেন্টিগ্রেড, পদার্থটির আণবিক ভর 60, ঠিক আছে? ওকে, উদ্দীপকে উল্লেখিত পদার্থটির তাপীয় বক্ররেখা অঙ্কন সহ বর্ণনা করো। তার মানে ফার্স্ট অফ অল তোমাকে যেহেতু দেখো আমি গ নাম্বার যখন অ্যাপ্রোচ করব কিছু ব্যাপার আছে, গ নাম্বার অ্যাপ্রোচ করার ক্ষেত্রে তোমাকে ফার্স্টে জানতে চাওয়া হচ্ছে যে একটি পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমাকে বলে দিয়ে জিজ্ঞাসা করতেছে, তার ভরও বলে দিছে, বলে দিয়ে ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করার জন্য উৎসাহ করাচ্ছে পদার্থটা কি, পদার্থটা কি। তাহলে তুমি বলবা যে এই পদার্থের আণবিক ভর 60, গলনাঙ্ক যেহেতু 133 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই যে এইগুলো লিখবা, লেখার পরে বলবা তাহলে এই পদার্থটি হচ্ছে আগে আইডেন্টিফাই করে ফেলবা, স্যার খুশি হয়ে যাবে। পদার্থটি হচ্ছে ইউরিয়া। কি লিখবা, ইউরিয়া। কেন ইউরিয়া? ভাই আমি ইউরিয়ার সংকেত তোমাকে তো এমনি এমনি শিখাই না, আমি ভাইয়া তো ক্লাসে ফাল কথা আমি খুব কম বলি। তো দেখো এখানে হচ্ছে ইউরিয়া হচ্ছে মাঝখানে সিও, দুই সাইডে কি ভাইয়া NH2, দরকার হয় মাঝখানে সিও দুই সাইডে NH2 সংকেতটা লিখে দিও। তুমি এবার নিজে বুঝে দেখো যে আমার এখানে আসলে এটার ভর 60 আসে কিনা। দেখো কার্বন আসে হচ্ছে কত 12, অক্সিজেন আসে হচ্ছে 16, 28, নাইট্রোজেন এখানে হচ্ছে 14, 28 আর 14 হচ্ছে 42 আর হচ্ছে 2 44, এই পাশে নাইট্রোজেন হচ্ছে 14, 58 আর 2 60, দেখো 60 কিন্তু চলে আসছে, তার মানে এটা একটা ইউরিয়া। সো ইউরিয়ার তোমাকে চাইছে যে তাপীয় বক্ররেখা অঙ্কন করে। এবার তোমাকে আমি যে তাপীয় বক্ররেখাটা এঁকে দেখাইছিলাম তুমি একদম ডিটেইলসে সেটা এঁকে দিবা, ঠিক আছে? তুমি একদম কি করবা, এটা আমি অত সুন্দর করে আঁকতেছি না, তুমি ডিটেইলসে সেটা এঁকে দিবা যে এরকম একটা তাপ দিবা, এরকম একটা দিবা, দেওয়ার পরে কি করবা, এই জায়গায় তুমি ধরো -ডিগ্রিতে একটা নিলা, হিট দিলা, এই জায়গায় এসে কি হয়েছে, এই জায়গায় এসে তার গলনাঙ্ক পয়েন্ট দেওয়া আছে, গলনাঙ্ক পয়েন্ট দেওয়া লাগবে, কিন্তু গলনাঙ্ক পয়েন্ট দেওয়া লাগবে। 0 ডিগ্রি পানিরটা মুখস্থ করে গেলে কিন্তু এখানে ধরা গলনাঙ্ক পৌঁছাইছে 133 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে এই জায়গায় কি হচ্ছে, সে পুরোপুরি গলতে শুরু করছে, গলে 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 তরলে কনভার্ট হয়ে গেছে। এবার তরলে যে না কনভার্ট, আবার হিট নিচ্ছে, হিট নিয়ে সে আবার বাষ্পে কনভার্ট হওয়ার জন্য রওনা দিছে। এই জায়গায় এসে সে আবার হিট নেওয়া বন্ধ করে এবার বাষ্পে কনভার্ট হওয়া শুরু হয়েছে। এই জায়গায় এসে সে কিন্তু আলটিমেটলি বাষ্পে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই যে পয়েন্টটা এটা তার স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে মোটামুটি বলবা 242 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং লিখবা কিভাবে, এই সব পয়েন্টে কি কি লিখবা সেটা আমি তোমার কনসেপ্টে দেখাই আসছিলাম, তোমাকে আমি ফার্স্ট কনসেপ্টে দেখাই আসছি এটা গ্রাফ আকারে। এই যে কি কি লিখবা, এই জায়গায় সে কঠিন ছিল, এই জায়গায় কঠিন প্লাস তরল ছিল, এই জায়গায় তরল ছিল, এই জায়গায় তরল প্লাস বাষ্প ছিল, এখানে বাষ্প ছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই সুন্দর মধ্যে এই পাশে তাপমাত্রা লিখবে, এই পাশে সময় লিখবা, তাহলে দেখবা যে ভাইয়া তুমি ফুল মার্কস এখান থেকে ক্যারি করতে পেরেছো, ঠিক আছে? সো আমার কিন্তু এই ধরনের থিওরিগুলো মাস্ট আসবে, তুমি এই জিনিসগুলো নিজে থেকে অ্যাপ্লাই করবা। ঘ নাম্বার কি বলছে, পদার্থটির তাপীয় বক্ররেখার প্রথম এবং শেষ বিন্দুতে
কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনামূলক আলোচনা করো। সো প্রথম যেটা ছিল, ওই যে বলছিলাম আর একটা কোশ্চেন এটা করাইছি, তাহলে ঘ নাম্বারে কি করবা, প্রথম যেটা ছিল প্রথম পয়েন্ট এখানে একটা পয়েন্ট করে দাও, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তো শেষ পয়েন্ট আর প্রথম পয়েন্ট, তার মানে প্রথম পয়েন্টে কি ছিল আমরা জানি, প্রথম পয়েন্টে 0 ডিগ্রির নিচে থাকে, কঠিন অবস্থায় থাকে, আর শেষ পয়েন্টে কি থাকে, সে বাষ্প অবস্থায় থাকে। তাহলে কঠিন আর বাষ্পের মধ্যে তাহলে এখন তোমাকে পার্থক্যগুলো জানতে চাওয়া হয়েছে। তো তোমাকে কঠিন আর বাষ্পের কি কি জিনিসগুলো আঁকবা, আমি এখানে ঘ নাম্বারটা আর একটা পেজে দিয়ে দিই। তো ঘ নাম্বারে যেটা করবা, বলবা যে আমাদের এ নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট সেটা হচ্ছে আমাদের কঠিন, আর এফ নাম্বার পয়েন্ট সেটা আমাদের হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বাষ্প। তাহলে এখন তোমার কাজ হচ্ছে কঠিন আর বাষ্পের জন্য যে ফিগারগুলো ছিল সে ফিগারগুলো এঁকে দাও, দরকার এটা তুমি পার্থক্য করে লিখে দাও। তাহলে কঠিনের ফিগার যদি তুমি আঁকো তাহলে এই যে এরকম এরকম কাছাকাছি আছে অণুগুলো, আর বাষ্প যেটা আছে এটা হচ্ছে বাষ্প, বাষ্পের ফিগার যদি আঁকো সে তারা অণুগুলো খুব দূরে দূরে আছে, ঠিক আছে, দূরে দূরে আছে। সেই হচ্ছে কঠিন আর বাষ্প। তাহলে এই কঠিনের ক্ষেত্রে এখানে কি আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি, তো আন্তঃআণবিক আকর্ষণ বলের কথাটা আনবা আর গতিশক্তির কথাটা আনবা। তো আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনের ক্ষেত্রে কি বেশি, আর বাষ্পের ক্ষেত্রে কি কম। যার আন্তঃআণবিক আকর্ষণ বল কম মানে কি, অণুগুলো কি হয়েছে, এখানে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার জন্য টেম্পারেচার দেওয়া লাগছে, তাপ দেওয়া লাগছে, তাপ দিলে অণুগুলোর কম্পন বাড়ছে, তার মানে এরা ছোটাছুটি বাড়ছে, দূরত্ব বাড়ছে। তো দূরত্ব যখন বাড়ে, ছোটাছুটি যখন বাড়ে, তাহলে এটার গতিশক্তি কি হয়ে গেছে, এটার গতিশক্তি, এই ব্যাখ্যাগুলো কিন্তু সব দেওয়া লাগবে, গতিশক্তি এটার বেশি, আর এটা যেহেতু টেম্পারেচার দেওয়া নাই নাই, তাহলে এটার গতিশক্তি কি হয়ে যাবে, এটার গতিশক্তি হচ্ছে কম, ঠিক আছে। তো এই জিনিসগুলো সুন্দর মতো ব্যাখ্যা আকারে অ্যাড করবা, তাইলেই দেখবা তুমি ফুল মার্কস ক্যারি করতে পারছো। ফার্স্টে তোমাকে যেটা করা লাগবে, উদ্দীপকের এ পয়েন্ট আর এফ পয়েন্ট তুমি বলবা, গ নং চিত্র থেকে আমরা পাই যে এ পয়েন্ট হচ্ছে কঠিন, এফ পয়েন্ট হচ্ছে বাষ্প। সো কঠিন আর বাষ্পের মধ্যে গতিশক্তির তুলনা নিচে তুলনামূলক আলোচনার মাধ্যমে বর্ণনা করা হলো, ব্যাখ্যা করে তুলে ধরা হলো। সো কঠিনের একটা ফিগার রাখবা, তরলের একটা বাষ্পের একটা ফিগার রাখবা, বলবা কঠিনের অণুগুলোর হচ্ছে কাছাকাছি অবস্থান করে, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি, যখন আমরা এখানে তাপ দিই সেটা আগে তরলে কনভার্ট হয়, তারপর বাষ্পে কনভার্ট হয়। সো বাষ্পে কনভার্ট হওয়ার জন্য তার তাপ দিলে অণুগুলোর কম্পন বাড়ে, কম্পন বাড়লে হচ্ছে কি হয়, তারা হচ্ছে ছোটাছুটি বাড়ায়, ছোটাছুটি বাড়ালে গতিশক্তিটা বৃদ্ধি পায়, যার ফলে তারা দূরে দূরে অবস্থান করে এবং আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়। সো আলটিমেটলি লাস্টে তুমি সামারিটা যে আমার কঠিন যেটা আছে সেটার হচ্ছে গতিশক্তি কম, তো বাষ্প যেটা আছে সেটার গতিশক্তি বেশি। এই জিনিসটাই লাস্টে তোমাকে পুরো সিদ্ধান্তটা একটা লাইনে, তোমার সিদ্ধান্তটা বিশ্লেষণ করা যেটা করলা ওটা লিখে দিতে হবে। সো তাইলে দেখবা তোমার 4টা মতন প্যারা হয়ে যাবে অলরেডি, তুমি 4 মার্কস কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবে। সো এই ছিল আমাদের এখান থেকে যা যা আসতে পারতো সবগুলো, আমরা সবগুলোই তাহলে শেষ করে ফেলছি। এই আমাদের কেমিস্ট্রি C2 লাস্ট শর্ট যেটা ছিল সেটা আমাদের ডান হয়ে গেল। তাইলে আমাদের যেই চ্যাপ্টারটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের পদার্থের অবস্থা। এখান থেকে যত টাইপসের কোশ্চিন আসতে পারে সেগুলো আশা করি তোমরা সব অ্যান্সার করে আসতে পারবা কোনো রকম ঝামেলা ছাড়াই, এবং যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভাইয়াকে তুমি অবশ্যই জানাবা। ভাইয়াকে চিনো হয়তো, সালিম সাদমান সিয়াম ভাইয়া। সো তুমি আমাকে ফেসবুক বা হচ্ছে ইনবক্সে জানাইতে পারো যদি তোমার কোনো প্রবলেমে তুমি ফেস করো, ভাইয়া এটার সলিউশন দেওয়ার ট্রাই করবো। সো সবাই অনেক ভালোভাবে প্রিপারেশন নাও, সবাই ভাইয়ের ক্লাসগুলো করো, অবশ্যই নোট করে পড়বা। অবশ্যই ভাইয়া সিকিউ এমসিকিউ এর ক্ষেত্রে যেই ব্যাপারগুলো মাথায় রাখতে বলছি সেই অনুযায়ী হচ্ছে তুমি এটা প্রিপারেশনটা নিবা, তাহলে ইনশাআল্লাহ তোমার এক্সাম অনেক ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।